এবার আমরা আমাদের টাইপ নাম্বার 6 এ চলে এলাম। আর এই টাইপের মধ্যে আমরা আলোচনা করব হচ্ছে বিপরীত ফাংশন, যাকে আমরা ইনভার্স ফাংশন বলে থাকি। প্রথমে মনে রাখতে হবে ভাইরা যে বিপরীত ফাংশন বা ইনভার্স ফাংশনের ক্ষেত্রে দুটা শর্ত আছে। এই দুটো শর্ত যদি ওই ফাংশনটা ফুলফিল না করে তাহলে তার কিন্তু ইনভার্স ফাংশন বের করা সম্ভব নয়। তবে মজার বিষয় হচ্ছে যে ম্যাক্সিমাম তোমার বইয়ে যে অঙ্কগুলো আছে তারা সবসময় যেন এই দুটো শর্ত ফুলফিল করে তোমাকে একটা ম্যাথ দিয়ে থাকে। ওকে, তো যাই হোক, এখন কথা হচ্ছে ভাইয়া যে শর্তগুলো কি কি। শর্তগুলো হচ্ছে তোমাকে যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনটা অবশ্যই এক এক হতে হবে। আর আমি কিন্তু তোমাকে শিখেছি যে কোন কোন ফাংশনগুলো এক এক নয়। তার মানে আমরা যে ফাংশনটাকে ইনভার্স করতে বলছে সেই ফাংশন আমরা দেখে কিনে বলতে পারবো হ্যাঁ এটা তো এক এক ফাংশন, তার মানে এটাকে ইনভার্স করা যাবে। তার মানে ফাংশনটাকে অবশ্যই এক এক হতে হবে। 2 নম্বর শর্তটা হচ্ছে এটাকে সার্বিক ফাংশন হতে হবে। সার্বিক মানে কি ভাই, রেঞ্জ ইকুয়াল টু কোডোমেন হতেই হবে, যদি না হয় তাহলে তা ইনভার্স করা সম্ভব নয়। আমরা কেন ওই ফাংশনটাকে এক একই হতে হবে, আবার কেন ওইটাকে সার্বিক হইতে হবে, চলো আমরা ব্যাপারটা একটু দেখে আসি। প্রথম কথা হচ্ছে আগে আমরা এটা দেখবো যে কেন ওই ফাংশনটাকে আগে এক এক হতে হবে। প্রথমে আমি তোমাকে বললাম যে ভাই এক এক হওয়ার শর্ত কিন্তু আমরা সবাই জানি, যে এখানে 1 2 3 আছে, এখানে তোমার দেওয়া আছে হচ্ছে তোমার 1, এখানে তোমাকে দেওয়া আছে 4, এখানে দেওয়া আছে কি বলতো 9 দেওয়া আছে। ওকে, 1 তো দিব না, এখানে আমি তোমাকে ধরে নাও তোমার 2 দিলাম, 2 4 9 এরকম কিছু একটা তোমাকে আমি দিয়ে দিলাম। ওকে, এখন কথা হচ্ছে যে তোমাকে তুমি জানো যে 1 এর সাথে 2, 2 এর সাথে 4, 3 এর সাথে 9। আমি তোমাকে যখন এই ফাংশনটা দিব তখন তুমি বলবো যে হ্যাঁ ভাইয়া এটা তো অবশ্যই একটা এক এক ফাংশন। কেন এক এক ফাংশন? কারণটা হচ্ছে আপনার এক্স এর একটা মানের জন্য ওয়াই এর এখানে একটা মানে আছে, আবার এক্স এর একটা মানের জন্য ওয়াই একটা মান, এক্স এর একটা মানের জন্য ওয়াই একটা মান। তার মানে তুমি 100% শিওর যে এখানে আমার যে দুটা সেট দেওয়া আছে এ আর বি, এই দুটা সেট হচ্ছে আমার এক এক ফাংশন। তাহলে এটা হচ্ছে আমার এফ অফ এক্স। তাহলে আমি যদি এখন এই ফাংশনে যদি আমি উল্টায়া দিই, যদি আমি উল্টায় দিই তার মানে সেটা হচ্ছে ইনভার্স। উল্টায় দিলে জিনিসটা কি হচ্ছে, জিনিসটা হচ্ছে ভাইয়া এখানে যে আপনার থাকবে 2 4 9, এটাকে যে আমি রেঞ্জ চিন্তা করি, কারণ কি 2 4 9 আছে, ঠিক আছে, এক এক ফাংশনে কিন্তু এক্সট্রা কিছু থাকবে না। তো এখানে যেহেতু 2 4 9 আছে রেঞ্জ আমার, তার মানে এই 2 4 9 আমার এখানে চলে আসবে, আর 1 2 3 হচ্ছে আমার ওখানে চলে যাবে। তো আমি দেখি যে আমার এখানে তোমার 2 4 9 চলে আসবে, আর এখানে চলে যাবে কি বলতো 1 2 3। তার মানে দেখো ইনভার্স করার পরে ডোমেন হয়ে গেল রেঞ্জ, রেঞ্জ হয়ে গেল কি বলতো ডোমেন। তার মানে এখান থেকে আমি যেটা পাচ্ছি সেটাও আমার কি একটা বলতো, সেটাও আমার কিন্তু একটা কি বলতো এক এক ফাংশন। ঠিক আছে, এটা আমার একটা এক এক ফাংশন হয়ে গেল। তার মানে দেখো ভাইয়া এক এক ফাংশনকে যদি আমি ইনভার্স করে দিই তাহলে কিন্তু আমি অ্যাকচুয়ালি এক এক ফাংশন পেয়ে যাচ্ছি। কিন্তু যদি এটা এক এক ফাংশন না হতো, যেটা এটা এক এক ফাংশন নয়, আর এক এক ফাংশন নয়ের জন্য কি হতে হয়, এক এক ফাংশন নয়ের জন্য যেটা হতে হয় সেটা হচ্ছে যে এটা মুছে দিলাম, যে আমার এখানে যে 2 আছে, এই যে 2 আছে, এই 2 এর সাথে এই 2 থাকলো, এই 2 এর সাথে এই 2 থাকলো। তার মানে দেখো তো যে এক্স এর একাধিক মানের জন্য ওয়াই এর কটা মান, ওয়াই এর একটা মান। তার মানে এটা একটা অবশ্যই কি একটা এক এক ফাংশন নয়, এটা কিন্তু একটা এক এক ফাংশন নয়। তাহলে এই জিনিসটাকে যখন আমি এখানে ইনভার্স করে দিব তাহলে জিনিসটা কি হচ্ছে দেখো তো, তাহলে জিনিসটা হচ্ছে ভাইয়া যে এখানে তো আপনার 4 থাকতেছে না, আর এখানে হচ্ছে আপনার এই যে 2 আছে, এই যে 2 আছে, এই 2টা এখানে আসবে আর 1 2টা এখানে বসবে। তার মানে কি 2 থেকে জিনিসটা এরকম হচ্ছে, আর আপনার 9 এখানে চলে আসবে আর 3 এখানে যাচ্ছে। তার মানে আমি যখন এইটাকে যখন আমি ইনভার্স করে দিচ্ছি তাহলে আমি এখানে যে ফাংশনটা পাচ্ছি সেটা অ্যাকচুয়ালি কি বলতো ফাংশন নয়। এটা কি আসলে ফাংশন? দেখো তো যে এক্স এর একটা মানের জন্য ওয়াই একাধিক মান পাওয়া গিয়েছে, তার মানে এটা কি ফাংশন? এটা কখনোই ফাংশন নয়। এই জন্য বলা হয়েছে যে এক এক ফাংশন হতেই হবে, কারণ এক এক ফাংশনকে তুমি যখন ইনভার্স করবে তুমি ঘুরে ফিরে এক এক ফাংশন পাবে। কিন্তু যদি এক এক ফাংশন নয়কে তুমি যদি ইনভার্স করে দাও তাহলে তুমি জিনিসটা কিন্তু ফাংশনে হচ্ছে না, আর যদি সেটা ফাংশনে না হয় তাহলে তার ইনভার্স কিভাবে সম্ভব? ওকে, তারপরে আমরা মনে রাখবো যে আমাদের এটাকে অবশ্যই এক এক হতে হবে। ওকে, এবার চলে আসলো সার্বিক ফাংশন। মানে কি ফাংশনটাকে সার্বিক হতে হবে। তো ফাংশনটাকে যদি সার্বিক হতে হয় তাহলে আমি প্রথমে একটাতে চলে আসি, যে একই রকমভাবে এখানে 1 4 9 নিলাম, আর এখানে তোমার কত থাকবে এটা বাদ। ওকে, এগুলো সবই বাদ। তো প্রথম কথা হচ্ছে আমার এই যে ফাংশনটা আমি নিয়েছি এই ফাংশনটা অ্যাকচুয়ালি সার্বিক নাকি সার্বিক না? তো অবশ্যই হ্যাঁ ভাই এটা তো সার্বিক ফাংশন। কেন? কারণ ভাইয়া এখানে আপনার রেঞ্জ হলো 2 4 9 এবং কোডোমেন হচ্ছে বি সেট, এই বি সেট হচ্ছে 2 4 9। তারপরে মনে রাখবা যে তুমি যখন এটাকে ইনভার্স করবা তখন তুমি ঠিকঠাক মতোই একটা ফাংশন পেয়ে যাচ্ছ, এটা নিয়ে কোনো ঝামেলা নেই। কিন্তু যদি এখানে আমি এক্সট্রা একটা সংখ্যা নিয়ে আসি 12, তখন আমি তোমাকে বললাম ভাইয়া বলো তো এখানে রেঞ্জ কত? তুমি বলো ভাই রেঞ্জ হচ্ছে আপনার 2 4 9। ভাইয়া কোডোমেন কত? তুমি বলো ভাইয়া 2 4 9 12।
কারণ কোডমের মধ্যে বি সেট। এখন তুমি এই জিনিসটাকে এখন তুমি ইনভার্স করবা ওখানে, তাহলে কি হতে দেখো, যদি সার্বিক না হয় 2 4 9 12, 2 4 9 12, ওকে। এখন 2 4 9 12, 2 এর জন্য কত 1, 4 এর জন্য কত 2, তারপর 9 এর জন্য কত 3। আমাকে বলো 12 এর জন্য কত, এখন 12 এর জন্য আসলে কত 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 কেউ তো নাই। গুড, তুমি একটু চিন্তা করো, এই ফাংশনটা কিন্তু সার্বিক নয়, কারণ রেঞ্জ আর কোডোমেন কিন্তু সমান নয়। তার মানে তুমি যখন তাকে ইনভার্স করে দিয়েছো, এখানে তোমার ডোমেন আছে বাট এখানকার রেঞ্জ কই গেল, নাই। তার মানে আমি তোমাকে বলছিলাম বাসার ছাদের উপরে একটা আম ঝুলতেছে, কে ঝুলায় রাখছে এটা কোনো হদিস নাই, এটা কি কখনো সম্ভব, কখনো সম্ভব নয়। তার মানে 12 এর জন্য এখানে কোনো তোমার রেঞ্জ বা এখানে কোনো সম্পর্ক নাই, তার মানে এখানে এক্সটা ফাঁকা আছে। আমি বলেছিলাম যে তোমার ফাংশনের শর্ত হচ্ছে এক্স এর একটি মানের জন্য ওয়াই এর একাধিক মান থাকতে পারবে না, আর আরেকটি শর্ত হচ্ছে যে কোনো এক্স ফাঁকা থাকবে না। তো এখানে এক্সটা ফাঁকা আছে, তার মানে আমরা বুঝেই ফেলতে পারতেছি যে অবশ্যই কোনো ফাংশনকে ইনভার্স করতে হলে সেই ফাংশনটাকে একক হতে হবে এবং ওই ফাংশনটাকেই কি হতে হবে, সার্বিক হতে হবে। আমরা বই থেকে দুটি ম্যাথ নিয়েছি, যে ম্যাথগুলো বিভিন্ন বোর্ডে বারবার এসেছে এবং এই টাইপের ম্যাথই কিন্তু তুমি তোমার বইয়ের মধ্যে পেয়ে যাবে। তো চলো আমরা এই ম্যাথগুলো একটু দেখে ফেলি। তো প্রথমে দেখো, তোমাকে বলা হয়েছে যে এফ সাচ দ্যাট, তার মানে এই জিনিসটা বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, যে এই ফাংশনটার মধ্যে ডোমেন হচ্ছে সকল রিয়েল নাম্বার আর কোডোমেন হচ্ছে সকল রিয়েল নাম্বার। আর তোমাকে বলছে এই ফাংশনটা হলে তোমাকে এফ ইনভার্স এক্স বের করো। তুমি একটু চিন্তা করো তো, যে আমি যখন তোমাকে ডোমেন আর রেঞ্জ বের করা শিখেছিলাম, তখন কিন্তু আমি বলেছিলাম যে এই ফর্মের অর্থাৎ এ এক্স প্লাস বি এরকম ফর্মেটের যে কোনো ধরনের ফাংশনের ডোমেন হচ্ছে সকল রিয়েল নাম্বার, রেঞ্জ হচ্ছে সকল রিয়েল নাম্বার। ঠিক আছে, তোমাকে কিন্তু অ্যাকচুয়ালি তারা সেটাই বলছে যে ডোমেন হচ্ছে সকল রিয়েল নাম্বার, আর এই আর বলতে অ্যাকচুয়ালি কিন্তু আমরা কিন্তু কোডোমেন বলেছিলাম। কিন্তু এই ফাংশন থেকে আমরা কিন্তু রেঞ্জটা ডিরেক্টলি বলতে পারবো যে রেঞ্জটা হচ্ছে কি সকল রিয়েল নাম্বার। ওকে, এখন তোমাকে তারা বলছে যে হ্যাঁ এই ফাংশনটা এফ ইনভার্স এক্সটা নির্ণয় করো। চলো আমরা এখন এফ ইনভার্স এক্সটা নির্ণয় করি। তো প্রথমে আমরা এই অঙ্কগুলো করার জন্য আমরা দুটা নিয়মে আগাতে পারি। তো আমি আমার নিয়ম মতো আগাচ্ছি। তো আমি প্রথমে বললাম যে ধরি এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে ওয়াই। তা আমি সবসময় ক্লাসে বলি যে আমি এই নিয়মে আগাবো, তোমরা এই নিয়মটা করতে পারো, তবে তোমরা তোমাদের নিয়ম মতো করতে পারো। তো আমার এফ অফ এক্স ইকুয়াল আমি ওয়াই লিখলাম। এরপরে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমি উভয় পক্ষকে এফ ইনভার্স দিয়ে দেবো, উভয় পক্ষে আমি এফ ইনভার্স দিয়ে দেবো। তাহলে আমি যখন উভয় পক্ষে এফ ইনভার্স দিয়ে দিচ্ছি, এফ ইনভার্স তাহলে আমার এফ ইনভার্স আর এফ কাটাকাটি যায়, শুধুমাত্র এক্স থাকবে আর এখানে হচ্ছে এফ ইনভার্স কি বলতো ওয়াই। অথবা অনেকে বলতে হবে এফটাকে আমি ডানে নিয়ে গেলে তো এফ ইনভার্স পেয়ে যাবো, তোমার ইচ্ছা। তাহলে এই যে দুই লাইন আমি লিখে ফেললাম আমার মতো করে। এরপরে আমি এখানে এখন সমাধান করব। কিভাবে সমাধান করবো দেখো, যে আমার প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে, প্রশ্নের মধ্যে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে 2x - 3, এটা আমার দেওয়া আছে প্রশ্নে। এখন এই এফ অফ এক্স মানে আমি কি ধরে নিয়েছিলাম, ওয়াই। ওকে, ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2x - 3। তা আমি সবসময় ক্লাসে এটা সুবিধার জন্য বলে থাকি আমার মতন করে, যে ভাই আমি চেষ্টা করবো হচ্ছে বাম পাশে সবসময় এক্স যুক্ত পদগুলোকে রাখার জন্য। কাদেরকে রাখার জন্য, এক্স যুক্ত পদগুলোকে আমি সবসময় বাম পাশে রাখবো, আর ডান পাশে বাকি সবাইকে পাঠিয়ে দেবো, পৃথিবীর যারা আছে সবাই ডান পাশে চলে যাবে। তাহলে আমি এখানে রাখবো হচ্ছে 2x আর এখানে থাকবে হচ্ছে আমার y প্লাস হচ্ছে কত 3। এটা ক্যালকুলেশন করলে এটা দাঁড়াবে তোমার ওকে 2x ইকুয়াল হচ্ছে y প্লাস 3। তা আমি কিন্তু বলেছিলাম যে শুধুমাত্র x যুক্ত পদগুলোকে আমি বাম পাশে রাখবো। ওই x যুক্ত পদগুলোর মধ্যে সহগ থাকতে পারে, আবার এক্সট্রা আরো কয়েকটা x যুক্ত পদ থাকতে পারে। শেষ পর্যন্ত আমি এখানে শুধুমাত্র x কে রাখবো। কাকে রাখবো, অনলি x কে রাখবো। ওকে, শুধুমাত্র x কে রাখলাম। এরপর তুমি একটু চিন্তা করে দেখো, এই যে আমি শুধুমাত্র এক্সটাকে কেন আনছি, কারণ আমি জানি যে ভাই এক্স মানে আমি অ্যাকচুয়ালি এফ ইনভার্স ওয়াই লিখতে পারবো। তো এখন আমি এখানে লিখলাম যে এক্স মানে হচ্ছে আমার এফ ইনভার্স ওয়াই, ওয়াই প্লাস 3 ডিভাইড বাই হচ্ছে 2। তো এটাই কিন্তু অ্যাকচুয়ালি আমার অঙ্কের অ্যান্সার। কিন্তু তাহলে আমাকে বের করতে বলেছে কি বলতো, এফ ইনভার্স এক্স। তাহলে আমি শেষ লাইনে গিয়ে আমি এখন এটা কথা বলতে পারি যে এফ ইনভার্স ওয়াই জায়গাতে আমি এক্স বসিয়ে দেবো। তাহলে এক্স বসালে কি হচ্ছে বলতো, এক্স প্লাস 3 ডিভাইড বাই হচ্ছে 2। এবং মজার ব্যাপার হচ্ছে এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। তো আমি আশা রাখতে পারি যে এরকম সংক্রান্ত আমাকে যে কোনো ধরনের ম্যাথ দিলেই তুমি কিন্তু অ্যান্সার করে ফেলতে পারবে। তোমাকে কিন্তু এটা বের করার পর বলতে পারে যে এটা সার্বিক কিনা, সার্বিক কিনা। তো এক একটু থাক প্রমাণ করতে পারবা যে এটা একটা এক এক ফাংশন, ওটাতে যাচ্ছে না, সার্বিক কিনা। তো আমি তোমাকে বলেছিলাম যে সার্বিক কিনা এই টাইপের যে কোনো প্রশ্ন তোমাকে যদি তারা কখনো দেয়, তুমি অবশ্যই লক্ষ্য রাখবে যে তোমাকে তারা কোডোমেনটা দিচ্ছে কিনা। কারণ কোডোমেন না দিলে ভাই তুমি সার্বিক ফাংশন বের করতে পারতেছো না। ওকে, তো আমার এখানে কোডোমেন দেওয়া আছে। কোডোমেন কত ভাই, আমার কোডোমেন দেওয়া আছে হচ্ছে সকল রিয়েল নাম্বার। ওকে, এখন তোমাকে এই ফাংশনের রেঞ্জটা বের করতে হবে। তো আমি তো কিন্তু তোমাকে এর আগে বলেই দিয়েছিলাম যে ভাইয়া এই সংক্রান্ত যত ধরনের ফাংশন দেখতে পাবা তাদের রেঞ্জটা চোখ বন্ধ করে লিখবা যে এই ফাংশনের রেঞ্জ হচ্ছে সকল রিয়েল নাম্বার, বলে দিয়েছিলাম।
তার মানে আমার কোডোমেনে দেওয়া আছে রিয়েল নাম্বার, আবার রেঞ্জও আমি এখান থেকে বের করলাম, ফাংশন থেকে রেঞ্জটা বের করে নিতে হবে রিয়েল নাম্বার। তার মানে আমার কোডোমেন ইকুয়াল টু যেহেতু রেঞ্জ, তার মানে আমি বলতে পারি হ্যাঁ এই ফাংশনটা হচ্ছে আমার কি বলতো একটা সার্বিক ফাংশন। এবার আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে যাব। তো পরবর্তী ম্যাথের মধ্যে একই রকমভাবে এ আর বি দিয়ে দিচ্ছে এবং তারা এখানে আমাকে বলে দিচ্ছে যে এ আর বি অ্যাকচুয়ালি কি। কারণ তোমাকে যদি এই এর পুরো জিনিসটা তোমাকে যদি এখানে দিয়ে দেয় তখন জিনিসটা দেখতে অনেক বড় এবং একটু খারাপও লাগতে পারে। এবং তারা কি করছে বলছে এ থেকে বি এবং এর পরিচয় তোমাকে এখানে দিয়ে দিচ্ছে, একই রকমভাবে বি এর পরিচয় তারা তোমাকে আলাদা করে দিয়ে দিয়েছে। ওকে, এখন তারা তোমাকে বলছে যে এই ফাংশনটা এটা হলে দেখাও যে ফাংশনটি একক। তুমি একটু চিন্তা করে দেখো, আমি কিন্তু তোমাকে এরকম ফাংশনে যে ভগ্নাংশকের ফাংশন কিন্তু একক কিন্তু প্রমাণ করা শিখিয়ে এসেছি। তো আমি আশা রাখতে পারি যে আমি যদি তোমাকে এখন নাও শিখাই যেটা একটা একক ফাংশন কীভাবে প্রমাণ করতে হয়, তুমি কিন্তু অবশ্যই পারবে। আর আমি কেন প্রশ্নটা লিখেছি, কারণ যেহেতু এই এরকম করেই পরীক্ষাতে দিয়ে দেয় এটা 4 মার্কের জন্য, যে একক সার্বিক তারপর তোমাকে ইনভার্স মানে সবগুলোকে একসাথে মিক্সড করে 4 মার্কের জন্য দিয়ে দেয়। এই জন্য আমি তোমাকে পুরো অঙ্কটা এভাবে তুলে দিয়েছি। ওকে, তো আমি আশা রাখতে পারি তোমরা এটা এক এক ফাংশনটা খুব ইজিলি প্রমাণ করে ফেলতে পারবে, তো এটা আমার কোনো প্রয়োজন পড়বে না। কিন্তু এরপরে কি বলছে, এরপরে তারা আমাকে বলছে যে এটা সার্বিক কিনা এটা প্রমাণ করতে বলছে। ওকে, তো সার্বিক কিনা সেটা আমি একটু প্রমাণ করে তোমাকে দেখাই। তো সার্বিকের জন্য আমার কি কি দরকার, বা সার্বিকের জন্য আমার দরকার হচ্ছে আপনার রেঞ্জ আর কোডোমেন। গুড, তাহলে এখন ভগ্নাংশ ফাংশনের রেঞ্জ কিভাবে বের করে, মানে ভগ্নাংশ ফাংশনের রেঞ্জ বের করে তার ইনভার্সের ডোমেন দিয়ে। গুড, তার মানে আমি সার্বিক প্রমাণ করার আগে আমি অবশ্যই এফ ইনভার্স এক্সটা বের করব। তো এখান থেকে যদি আমরা এখন ইনভার্স করি তাহলে আমাকে প্রথমে লিখতে হবে হচ্ছে ধরি ওয়াই ইকুয়াল টু হচ্ছে এফ অফ এক্স, বা আমি লিখলাম যে তোমার এফ অফ এক্স ইকুয়াল টু কি বলতো ওয়াই। তার পরবর্তী লাইনে কি লিখবো যে এক্স ইকুয়াল টু কি বলতো এফ ইনভার্স ওয়াই। এই দুই লাইন কিন্তু আমি সবসময়ের জন্য লিখে থাকি। তাই এরপরে আমি এখান থেকে আমার ফাংশনটাকে আমি লিখে ফেলি যে সেটা হচ্ছে আমার ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমার এক্স মাইনাস 3 ডিভাইড বাই হচ্ছে কি বলতো 2x + 1। এরপরে এখান থেকে আমার আর গুণ করা ছাড়া আর কোনো উপায় নেই। ওকে, গুণ করে ফেলি 2xy প্লাস হচ্ছে তোমার কি বলতো ওয়াই ইকুয়াল টু হচ্ছে তোমার কি বলতো x - 3 আর গুণ করে দিছি। ওকে, তা আমি তোমাকে বলেছিলাম যে এক্স যুক্ত পদগুলোকে একদিকে রাখবে আর বাকি যা আছে সবগুলো তুমি ডান পাশে পাঠিয়ে দিবে। ওকে, পাঠিয়ে দিলাম। এরপর এখান থেকে ভাই কি কমন যায়, ভাই এখান থেকে আমার কমন যাচ্ছে হচ্ছে এক্স, তাহলে এক্স কমন নিয়ে নাও 2y - 1 ইকুয়াল টু হচ্ছে -y - 3। এরপরে ভাইয়া এখানে তুমি এক্স রেখে দিয়ে বাকিটাকে আবারও ওই দিকে পাঠিয়ে দাও 2y - 1। এখন আমি সিঙ্গেলে কেন এক্সকে রেখেছি, কারণ আমি জানি যে সিঙ্গেলে যদি আমি কখনো এক্সকে রাখতে পারি তাহলে আমি এক্স মানে লিখতে পারবো হচ্ছে এফ ইনভার্স ওয়াই। তাহলে আমি এই পাশে গিয়ে এখন লিখবো হচ্ছে এফ ইনভার্স ওয়াই -y - 3 ডিভাইড বাই হচ্ছে 2y - 1। তাহলে এখন ওয়াইয়ের জায়গায় যদি আমি এখন এক্স বসিয়ে দিই তাহলে আমার অঙ্কটার অ্যান্সার একেবারেই চলে আসতেছে। দেখছো, এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। তো আমি আশা রাখতে পারি যে তোমাকে এরকম সংক্রান্ত বা এরকম ভগ্নাংশ বা তোমাকে সরল আকার যে কোনো ফাংশনে যদি কোনো ইনভার্স করতে বলে তুমি কিন্তু অবশ্যই করে ফেলতে পারবে। আর পরীক্ষাতে ম্যাক্সিমাম সময় তুমি দেখবা যে এরকম ইনভার্স ফাংশনে কিন্তু পরীক্ষাতে বেশি আসে, এরকম ভগ্নাংশ আকারে ইনভার্স বেশি আসে পরীক্ষাতে। ওকে, তো আমার এই জিনিসটা হয়ে গেল। এখন তারা আমাকে প্রমাণ করতে বলছে হচ্ছে তোমার যে এক তো আমরা পারবোই, নিজে আমার জানা কথা। এখন আমাকে প্রমাণ করতে হবে এখান থেকে সার্বিক ফাংশন। আর সার্বিক ফাংশনের জন্য আমার কোন কোন ইনফরমেশন দরকার, আমার দরকার হচ্ছে ভাইয়া রেঞ্জ আর হচ্ছে কোডোমেন। আর এই যে কোডোমেন, সেই কোডোমেনটা আমাকে প্রশ্নের মধ্যে খুব সুন্দর করে দিয়ে দেওয়া আছে। তাহলে আমি লিখলাম যে আমার কোডোমেনটা যে সুন্দর করে দেওয়া আছে সেটা কি, সেটা হচ্ছে আমার এই যে এটা, কারণ এ থেকে বি বলতে অ্যাকচুয়ালি এটা বোঝাচ্ছে রিয়েল নাম্বার মাইনাস হচ্ছে হাফ। ওকে, এখন এখান থেকে আমি কি বের করব, রেঞ্জ। কোথা থেকে রেঞ্জ বের করব, আমার যে মেইন ফাংশন আছে সেখানে আমি রেঞ্জ বের করব। তো রেঞ্জ বের করার নিয়মটা কি ছিল, বিপরীত ফাংশনের ডোমেন। তো এর আগে এরকম একটা আমি টাইপ করিয়েছিলাম তোমাদের প্রথমে ডোমেন আর রেঞ্জ, সেখানে কিন্তু আমি তোমাকে ইনভার্সটা করাইনি, আমি বলছিলাম যে আমি তোমাকে এরপরে করাবো, তো করিয়েছি। তো এরকম আমি ইনভার্স করাইছি, এই ইনভার্স করানোর পরে এখান থেকে আমি ডোমেন বের করতে পারবো না, হ্যাঁ ভাই অবশ্যই পাবেন, কারণ হর নট ইকুয়াল টু 0, হর নট ইকুয়াল টু 0 দিয়ে তুমি 2x - 1 নট ইকুয়াল টু 0 লিখে ফেলো। রেঞ্জ হচ্ছে 2x - 1 নট ইকুয়াল টু 0, তাহলে x নট ইকুয়াল টু কত, হাফ। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি কি দেখতে পারবা, সকল রিয়েল নাম্বার মানে হচ্ছে হাফ। দেখছি, এবার তোমরা দেখিয়ে দিবা। তাহলে আমার কোডোমেনে হচ্ছে এটা, আবার রেঞ্জও হচ্ছে এটা, তাহলে আমি কি এখান থেকে বলতে পারি না যে এটা হচ্ছে আমার একটা সার্বিক ফাংশন। তার মানে যদি আমি বলে দিতে পারি সার্বিক ফাংশন তাহলে আমি পুরো মার্কসটি পেয়ে যাচ্ছি। ওকে, তারপরে আমি আশা রাখতে পারি যে এরকম সংক্রান্ত তোমাকে এখন যে কোনো ম্যাথ দেওয়া হোক না কেন তুমি কিন্তু অবশ্যই করতে পারবে। আর এই সেম টাইপের এরকম সেম ভগ্নাংশ সেমভাবে বলবে এক এক ফাংশন, সার্বিক ফাংশন, এফ ইনভার্স, এগুলো বের করতে হবে। আর এগুলো তুমি অবশ্যই করতে পারবে। লাস্টে একটা দেওয়া আছে যে এফ ইনভার্স 1, এটা দিয়ে তো অনেকে মাথা চলে যাবে, এফ ইনভার্স 1 এটা কি না কি, এটা একদমই পানির মতো সহজ ভাইয়া। তুমি এই যে এফ ইনভার্স এক্স বের করেছো না, এখন এখানে গিয়ে তুমি এফ ইনভার্স 1 বসিয়ে দাও, তাহলে তোমার হচ্ছে কি দেখো -1 - 3
2 ইন্টু 1 মাইনাস 1, দেখো এখানে কত আসছে -4, আর এখানে কত আসছে বলতো 1, তার মানে তোমার অ্যান্সার দাঁড়াচ্ছে কত বলতো -4 দাঁড়াচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি নর্মাল একটা ম্যাথ, যে তোমাকে কখনো ইনভার্স দিয়ে তার মানটা বের করতে বলে অনেক সহজ হয়ে যায়। তো আমি তোমাকে এরপরে শেখাবো হচ্ছে যে বিপরীত ফাংশনে অ্যাকচুয়ালি মানগুলো আরও কিভাবে সহজে বের করা যায় সেটা শেখাবো। কারণ আমি কি তোমাকে এখানে শেখাবো যে এফ ইনভার্স 1, ঠিক আছে, আগে ইনভার্স করো, তারপর তুমি 1 বসিয়ে অ্যান্সারটা বের করে দাও। বাট এখন আমরা শিখবো আমাদের নতুন একটা টাইপে, সেটা হচ্ছে যে ইনভার্সে যে মানগুলো বের করতে বলে সেটা আরও কত সহজে বের করা যায় সেটাই। আমরা এবার আরও বেশ কিছু ম্যাথ নিয়ে চলে এলাম, যে ম্যাথগুলোতে আমাদেরকে অ্যাকচুয়ালি প্রমাণ করতে বলেছে। আর এরকম প্রমাণ সংক্রান্ত ম্যাথ তোমরা বইয়ের মধ্যে কিন্তু অবশ্যই পাবে। এখানে প্রত্যেকটা ম্যাথে কিন্তু বিভিন্ন বোর্ডে বারবার এসেছে, আর এই অঙ্কটাই মেবি শুধুমাত্র একবার এসেছে। বাট যেহেতু আমাকে একটু কঠিন লাগলো, মানে দেখতে কঠিন, এই জন্য আমি এই অঙ্কটা একটু লিখে ফেললাম। ওকে, তো চলো আমরা প্রথম ম্যাথটা করলে আমরা দ্বিতীয় ম্যাথটা ইজিলি পেরে যাব। তো প্রথম ম্যাথের মধ্যে তারা আমাকে কি বলেছে, তারা আমাকে বলেছে যে একটা ফাংশন আমাকে দিয়ে দিয়েছে, তারপর বলছে দেখাও যে এটা আবার এটা দুইটাই প্রমাণ করতে বলছে। ওকে, তো আমাকে তারা এখানে বলেই দিছে যে ভাইয়া ওয়াই ইকুয়াল টু হচ্ছে এফ অফ এক্স। তো আমি পরবর্তী লাইনে গিয়ে এই কাজটা করতে পারি কিনা একটু দেখো। তো যে আমি বললাম যে হ্যাঁ এক্স ইকুয়াল টু হচ্ছে এফ ইনভার্স ওয়াই, এটাকে আমি লিখতে পারি, কারণ এর আগে যেটা আমি লিখছিলাম যে উভয়কে আমি এফ ইনভার্স দিয়ে গুণ করছি, কেন আমি সেম কাজটা করতে পারি। ওকে, এখন কথা হচ্ছে যে এটাকে আমি এইভাবে রেখে দিলাম, যে যা বলছে আমি এখানে তাই করলাম। আর তারা আমাকে এই জিনিসটা দিয়ে দিচ্ছে, কি জিনিসটা দিচ্ছে, যে এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে, এটাকে এইভাবে দিয়ে দিই, হ্যাঁ এটা হচ্ছে আমাদের হিসাবে বাইরে 4x - 7 ডিভাইড বাই হচ্ছে কি বলতো 2x - 4। এরপরে আমরা এখান থেকে কিন্তু আরেকটা লাইন লিখতে পারি, সেটা হচ্ছে এফ অফ ওয়াই। এখন বলবো ভাই আপনি এফ অফ ওয়াইটা আপনি কই থেকে পাইলেন, আমি এটাকে লিখে দিই, আমি এফ অফ ওয়াইটা আমি এখানে লিখে দিলাম। এটা আমি কথা দিয়ে পেয়েছি, তুমি একটু লক্ষ্য করো যে আমাকে তারা প্রমাণ করতে বলছে ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু কিন্তু এক্স, তার মানে আমাকে তারা এফ অফ এক্স দিছে, আমি এক্সের একটা ওয়াই বসিয়ে আমি এটাকে এভাবে রেখে দিয়েছি। ওকে, এখন হচ্ছে আমি মেইন কাজটা করবো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমার এই যে এফ অফ এক্স ইকুয়াল টু আমাকে যে প্রথমে যে লাইনটা আছে এই লাইনটা, এখান থেকে আমি এখন লিখবো হচ্ছে ওয়াই ইকুয়াল টু 4x - 7 ডিভাইড বাই হচ্ছে 2x - 4। কারণ আমি কিন্তু এর আগে তোমাকে দেখিয়ে এসেছি যে এফ অফ এক্স এর বদলে তুমি ওয়াইও লিখতে পারো, তো আমি এখানে সেই কাজটাই করলাম, আর এটাকে আমি এভাবে রেখে দিলাম। ওকে, এখন তুমি আর গুণ করো 2xy মাইনাস হচ্ছে 4y ইকুয়াল টু হচ্ছে 4x মাইনাস হচ্ছে 7। এরপর তুমি এক্স যুক্ত পদগুলোকে এই পাশে নিয়ে চলে আসো, ইকুয়াল টু হচ্ছে 4y মাইনাস হচ্ছে 7। এরপর তুমি এখান থেকে শুধুমাত্র এক্সকে কমন নিলে পাবে হচ্ছে 2y - 4 ইকুয়াল টু হচ্ছে 4y মাইনাস হচ্ছে 7। এরপর তুমি এখান থেকে শুধুমাত্র এক্সকে রাখো, তাহলে তুমি পাচ্ছ হচ্ছে 4y - 7 ডিভাইড বাই হচ্ছে তোমার কি বলতো 2y - 4। তুমি এটাকে এইভাবে রেখে দিলে। এরপরে আমরা কি করতে পারি, তুমি এখন চিন্তা করো যে শুধুমাত্র তুমি যখন এক্স রেখেছো, এই এক্স মানে অ্যাকচুয়ালি তুমি কি লিখতে পারো, এক্স মানে তুমি এখন এই জিনিসটাকে কি লিখতে পারো, তুমি একটু লক্ষ্য করো, তুমি বলো ভাই আমি তো এক্স ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই লিখতে পারি। আচ্ছা পারো, এটা পরের ব্যাপার, কিন্তু তোমার এখানে যে জিনিসটা এসেছে 4y - 7 ডিভাইড বাই 2y - 4, এটা দেখতে কি পুরোপুরি কি এটার মতন মনে হচ্ছে না, যে 4 তোমার এখানে তোমার ওয়াই থাকে, কারণ এখানে ওয়াই হবে, এখানে ওয়াই হবে, তার মানে কি দেখো 4y - 7 ডিভাইড বাই 2y মাইনাস হচ্ছে 4। তার মানে আমি অ্যাকচুয়ালি এই জিনিসটা মানে আমি লিখতে পারি কি বলতো ফাংশন অফ ওয়াই। তার মানে আমি বললাম হচ্ছে এক্স ইকুয়াল টু হচ্ছে এফ অফ ওয়াই, এবং এই জিনিসটা কিন্তু তারা আমাকে প্রুভ করতে বলছে। তার মানে আমি পাশে লিখলাম কি বলতো প্রুভ। তার মানে দেখো আমার একটা প্রমাণ কিন্তু কমপ্লিট। এবার আমি পরের প্রমাণটা করব। তো পরের একটা প্রমাণ আমার এখানে কমপ্লিট, এবার আমি আরেকটা প্রমাণে যাচ্ছি, সেটা হচ্ছে কীভাবে দেখো যে এই যে এক্স আছে, এই এক্স মানে কিন্তু আমি এফ ইনভার্স ওয়াইও লিখতে পারি। তো আমি পরবর্তী লাইনে গিয়ে বললাম যে হ্যাঁ আমার এক্স মানে হচ্ছে কি এফ ইনভার্স ওয়াই, আর এখানে কি বলতো এফ অফ ওয়াই, এটা আমি লিখতেই পারি কিন্তু। হ্যাঁ ভাই লিখতে পারেন। এখন আসলে আর কিছু না, কেন কিছু না, কারণ আমি এখন চাচ্ছি এই ওয়াই জায়গাটাতে এক্স বসাই দিতে, এফ ইনভার্স এক্স ইকুয়াল টু কি বলতো এফ ফাংশন অফ এক্স। এবং এই প্রমাণটাই তারা কিন্তু আমাকে এখানে করতে বলছে। তো অ্যাকচুয়ালি এটা নর্মাল একটা ব্যাপার, যে তুমি যদি এই প্রমাণটা এখানে করে ফেলতে পারো, এই এক্স মানে তুমি এফ ইনভার্স ওয়াই লিখলা, আর এখানে তোমার তো ফাংশন ওয়াই আছে, এরপর তুমি জাস্ট দুই পাশে ওয়াই জায়গায় কি বসিয়ে দিয়েছো, এক্স বসিয়ে দিয়েছো, এবং তোমার প্রমাণটা কি বলতো কমপ্লিট। ওকে, এরপরে আমি আশা রাখতে পারি যে এই ম্যাথটা তোমার কাছে কোনো ব্যাপারই মনে হবে না, কারণ তোমাকে এই জিনিসটা এখানে প্রমাণ করতে বলছে। তার মানে এই 4 নাম্বার ম্যাথটা নিজ দায়িত্বে করে ফেলবে। এরপরে আমাদের যে লাস্ট ম্যাথ আছে সেই ম্যাথটা এখন আমরা করব। তো সেই ম্যাথের মধ্যে তোমাকে লন নিয়ে আসছে, আর এই এল এন বা লন তুমি যাই বলো না কেন, তো এই যে লন আছে এটা দেখে অনেকে ভয় পেয়ে যাবা। তো এটার উচ্চারণ কিন্তু আসলে এল এন হবে, বাট আমি কথার সাপেক্ষে আমি লন বলতেই পারি। তো তোমাকে এখানে আবারও একই রকমভাবে বলবো, যদি ইনভার্স করতে বলেছে তুমি প্রথমে ধরে নেবা যে লেট হচ্ছে আমার
এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছিল ওয়াই, তাহলে এক্স ইকুয়াল হচ্ছে আমার কি বলতো এফ ইনভার্স ওয়াই, এটা আমি জাস্ট ধরে নিলাম। তো এরপর আমি এখান থেকে যে কাজটা করবো সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু হচ্ছে এল এন ওয়ান মাইনাস এক্স ডিভাইড বাই হচ্ছে কি বলতো ওয়ান প্লাস এক্স। এখন তুমি এখান থেকে কী করবা? ভাইয়া এখন তো মেইন সমস্যা কী করা যায়, তা আমি এখানে জাস্ট নর্মালি বলছি ভাই একটা কাজ করবা, তুমি এই লনটাকে তুমি যে বাম পাশে নিয়ে চলে আসো, তাহলে ই হয়ে যাবে ই টু দি পাওয়ার ওয়াই হয়ে যাবে, আর এটা ফাঁকা থাকবে ওয়ান মাইনাস এক্স ডিভাইড হচ্ছে ওয়ান প্লাস এক্স। এখন আমরা এখানে যে কাজটা করবো সেই কাজটা হচ্ছে কি বলতো আর ই গুণ করবো, এছাড়া আমার কাছে কোনো উপায় নেই। ই টু দি পাওয়ার ওয়াই প্লাস হচ্ছে তোমার এক্স ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু হচ্ছে তোমার ওয়ান মাইনাস হচ্ছে এক্স। এরপর আমি এখান থেকে এক্স যুক্ত পদগুলোকে একসাথে রাখবো, প্লাস হচ্ছে এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই। এরপর কী করবো, এক্সকে কমন নিব, তাহলে হবে ই টু দি পাওয়ার ওয়াই প্লাস হচ্ছে ওয়ান ইকুয়াল হচ্ছে ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই। শুধুমাত্র এখন এক্সকে রাখবো, তাহলে ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই ডিভাইড বাই হচ্ছে ওয়ান প্লাস ই টু দি পাওয়ার ওয়াই। এখন তোমরা নিজেরা বুঝতে পারতেছো যে অ্যাকচুয়ালি এখানে কি লেখা যায়। এখন এক্স মানে আমি এখানে লিখবো কি এফ ইনভার্স ওয়াই, কেন? কারণ আমি যদি এখানে এফ ইনভার্স ওয়াই ধরে নিয়েছিলাম, এফ ইনভার্স ওয়াই ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই ডিভাইড হচ্ছে ওয়ান প্লাস ই টু দি পাওয়ার ওয়াই। এখন লাস্ট লাইনটাকে আমাকে করে দিতে হবে না? ভাই লাগবে না, কেন? কারণ এই ওয়াই জায়গাতে আমি এক্স বসিয়ে দেবো, তাহলে এই পাশের ওয়াইগুলো তো আমার কী হবে এক্স হয়ে যাবে। সো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো যে এখান থেকে আমরা এই লাইনটা লিখে প্রুভ করে দিতে পারি। তো আমি আশা রাখতে পারি এরকম বিপরীত ফাংশন সংক্রান্ত যদি কোনো প্রশ্ন তোমাকে পরীক্ষাতে দিয়ে থাকে তুমি কিন্তু অবশ্যই সলভ করতে পারবে। আমরা আমাদের পরবর্তী টাইপে চলে এলাম, আর এই টাইপ নাম্বার 7-এ আমরা শিখবো হচ্ছে বিপরীত ফাংশনগুলো অ্যাকচুয়ালি মান আমরা কীভাবে বের করবো সেটা। তো এখানে আমাদের একটা ফাংশন দিয়ে দেওয়া আছে যে এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা দ্বারা সংজ্ঞায়িত। তোমাকে এফ ইনভার্স 10 এফ ইনভার্স 0 এগুলো বের করতে বলছে। তো এগুলো একদম নর্মাল, আমরা নর্মাল উপায়ে বের করতে পারি। আমি তোমাকে প্রথম 1 আর 2টা আমি তোমাকে খুব সহজে বুঝিয়ে দিচ্ছি, আর বাকি 3-4টা একটু অন্যভাবে বুঝাবো, কারণ এখানে একটু ঝামেলা আছে। কি ঝামেলা ভাইয়া? কারণ এখানে সেকেন্ড ব্র্যাকেট, এখানে থার্ড ব্র্যাকেট, আবার এখানে দিচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। ওকে, কোনো সমস্যা নেই ভাইয়া। তো তোমাকে বলছে এফ ইনভার্স 10 বের করতে, তার মানে দেখো যে তোমার অ্যাকচুয়ালি ফাংশন অফ এক্স ইকুয়াল কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা তোমাকে দেওয়া আছে। তো যদি কখনো তোমাকে আমি বলতাম যে ভাই বলতো যে ফাংশন অফ 2 ইকুয়াল টু কত, তুমি খুব খুশি হইতাম। কেন? কারণ ভাইয়া এক্স জায়গাতে 2 বসাই দিলে তো আমার অ্যান্সার চলে আসতেছে, যে আমি যদি এখানে এক্স জায়গায় 2 বসিয়ে দেই 2 স্কোয়ার প্লাস 1 তার মানে হচ্ছে 5, তার মানে অ্যাকচুয়ালি আমি অ্যান্সার 5 পেয়ে গিয়েছি। কিন্তু যদি আমি তোমাকে কখনো ইনভার্স দিয়ে দিই তখন কিন্তু ভাইয়া তুমি এইভাবে কিন্তু মানটা এখানে বসাতে পারবে না। তার মানে তুমি যখন এখানে 2 বসিয়েছিলে তখন অ্যাকচুয়ালি কেন 2টা বসাইছিলে? কারণ এইখানকার 2 বলতে গেলে তোমার ডোমেনকে বোঝাচ্ছে, যে এক্স হচ্ছে ডোমেন, মানে কি এক্সের জায়গায় বসবে। তার মানে যখন আমি ফাংশন অফ 2 দিছিলাম তখন তুমি এক্সের জায়গায় মানটা বসিয়েছিলে। কিন্তু যদি আমি তোমাকে এখানে এফ ইনভার্স দিয়ে দিই তাহলে কি এটার এক্স থাকবে? না ভাই, এটাতে এক্স থাকবে না। এটা উল্টে যদি যায়, তাহলে ডোমেন যদি উল্টে যায় তাহলে কী হয়ে যেতে পারে বলতো? রেঞ্জ হয়ে যাবে। তাহলে মনে রাখো ভাইরা যে ইনভার্স যদি তোমাকে না দেওয়া থাকে তাহলে অ্যাকচুয়ালি তুমি এক্সের জায়গায় মানটা বসাবে, আর যদি তোমাকে ইনভার্স দিয়ে যদি এখানে কিছু একটা বলে দেয় তাহলে এটা অবশ্যই ওয়াইয়ের জায়গাতে বসাবে। কথা বসাবে ওয়াইয়ের জায়গাতে বসাবে। তার মানে মনে রাখবে এই যে এফ অফ এক্স আছে না, এই এফ অফ এক্স মানে কে ছিল ভাই বলতো? ওয়াই ছিল না? হ্যাঁ ভাই ওয়াই ছিল। তাহলে আমার এইখান থেকে আমি এখন ডিরেক্টলি বলতে পারি যে আমাকে তারা বলছে এফ ইনভার্স 10, তার মানে আমি 10টাকে এখানে বসিয়ে দিয়ে বলো এক্স স্কোয়ার প্লাস 1, তার মানে 10 মাইনাস 1 ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার, তার মানে 9 ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে অতএব এক্স ইকুয়াল হচ্ছে কি বলতো? প্লাস মাইনাস 3। তাহলে আমি অ্যান্সার আমার কত বলতো? প্লাস মাইনাস 3। তাহলে অবশ্যই তুমি এটাকে সেটের মাধ্যমে লেখো -3 কমা হচ্ছে +3। আর সেকেন্ড ব্র্যাকেট কেন? কারণ যেটা আমার দুটো উপাদানই এসেছে, তার মানে আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তার মানে আমি এখানে এই কথাটা বলতে পারি যে তারা আমাকে যখন একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে জাস্ট একটা সংখ্যাই বলতেছে, তখন আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে কি, যে চোখ বন্ধ করে আমি এই এফ অফ এক্স এর পুরো জায়গাটাতেই আমি মানটা বসিয়ে দিব। সেটা কত? 10 বসিয়ে দেওয়ার পর আমার এখানে যা আসতেছে সেটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। তো তুমি দেখবা যে অনেক সময় এই অঙ্কটাকে তারা একটু অন্যভাবে লেখে। অন্য আবার কিভাবে? তারা এইভাবে লেখে যে তোমার একটা সেট আকারে লেখে যে এক্স বিলংস টু আর। আর দিচ্ছেন কেন? কারণ যে তোমার এখানে বলে দেওয়া আছে যে তোমার আর থেকে আর রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার বলে দেওয়া আছে। তাহলে এক্স বিলংস টু আর সাচ দ্যাট ফাংশন অফ এক্স ইকুয়াল টু হচ্ছে তোমার 10। মানে এই জিনিসটা আবার কি? এটা হচ্ছে যে এফ অফ এক্স, এই এফ অফ এক্স এর মানে কত দেওয়া আছে বলতো? 10 দেওয়া আছে, একটু আগে যেটা বলা হয়েছে। ঠিক আছে? তাহলে এখন আমি লিখলাম যে এক্স বিলংস টু আর সাচ দ্যাট এফ অফ এক্স মানে আমি এটা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু কত? 10। আবার লিখলাম এক্স বিলংস টু আর সাচ দ্যাট এক্স স্কোয়ার ইকুয়াল টু কত? 9। পরের লাইনে গিয়ে লিখলাম এক্স বিলংস টু হচ্ছে আর সাচ দ্যাট এক্স ইকুয়াল টু হচ্ছে কি বলতো? প্লাস মাইনাস 3। এখন তুমি চিন্তা করো যে এই এক্স হচ্ছে রিয়েল নাম্বারের অধীনে আছে,
আবার এই এক্স বলতে সেই রিয়েল নাম্বারের মধ্যে কোন কোন সংখ্যা হবে ভাইয়া -3 আর 3। তার মানে আর যেহেতু একটা সেট, বাস্তব জগতে একটা সেট, সেই সেটের জাস্ট দুইটা উপাদান, সেটা কে কে বলতো -3 আর 3। তার মানে অবশ্যই আমরা যখন এটা অ্যান্সারটা লিখবো তাহলে আমরা অবশ্যই বলবো -3 কমা হচ্ছে কি বলতো +3। যদি আমি একটা মান পাই তাহলে একটা মানে তুমি লিখলা, বাট অনেক সময় আগে বলতে পারো যে সেটের মাধ্যমে তার অ্যান্সারটি লিখো, তো তুমি সেটের মাধ্যমে লিখে দিলে অ্যান্সারটি। ওকে, একই রকমভাবে যদি তোমার এখানে 0 দেয় তখন আমি কি করতে পারি দেখো তো, যে 2 নাম্বার ম্যাথ, এখানে 0 এখানে 0, তাহলে এখানে হবে -1, তাহলে এখানে হচ্ছে তোমার প্লাস মাইনাস √(-1), আর এটা মানে আমরা জানি কি বলতো যে প্লাস মাইনাস আই, আর আই মানে একটা কি বলতো অবাস্তব সংখ্যা। এখন হচ্ছে কাহিনী যে ভাইয়া এখান থেকে আমি অ্যান্সারটা কি বলবো, √(-1) মানে হচ্ছে আই। যারা এটা করো নাই তারা মাথায় রাখবা, যারা ফার্স্ট ইয়ারে তারা মাথায় রাখবা, এটা তোমরা সেকেন্ড ইয়ারে গিয়ে পাবা যে √এর ভেতরে -1 হলে এটা একটা অবাস্তব জগৎ বা একটা কাল্পনিক নাম্বার, সেটাকে আমরা আই দিয়ে প্রকাশ করে থাকি। তার মানে হচ্ছে প্লাস মাইনাস, আর এটা মানে হচ্ছে আই লেখা যায়। এখন কথা হচ্ছে ভাই রুটের ভিতরে মাইনাস চাইলে তাকে কাল্পনিক জগতে চলে যায়, কিন্তু আমাকে তো তারা বলেছে এই যে এক্স হবে একটা কি বাস্তব সংখ্যা, কিন্তু ভাইয়া এইটা দেখে কি তোমার বাস্তব সংখ্যা মনে হচ্ছে না? ভাই এটা দেখে তোমার বাস্তব সংখ্যা মনে হচ্ছে না। তার মানে মনে রাখবা যে এটা অ্যান্সার হচ্ছে 5, মানে ফাঁকা সেট, কেউ আবার 0 বসায় আসো না, হ্যাঁ এখানে অ্যান্সার না, এটা অ্যান্সার হচ্ছে কত 5। তার মানে অবাস্তব কিছু চলে আসলে আমরা অ্যান্সার বলবো 5। এবার চলে আসে আমাদের 3 নাম্বার ম্যাথের মধ্যে। দেখো 3 নাম্বার ম্যাথের মধ্যে তারা তোমাকে 17 আর 37 এই দুটো কথা বলছে। তো যেহেতু তারা তোমাকে 17 আর 37 বলছে, তার মানে এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি? এই জিনিসটাকে আমরা মনে রাখবো যে এই যে যেমন তুমি 10 মানে শুধু 10 লিখছিলা, তার মানে এখন তোমাকে 17 আর 37 আমি এটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যখন থাকবে তখন তাকে খুব সুন্দর করে তুমি এভাবে লিখবে। কিভাবে লিখবে দেখো, যে x² + 1 ইকুয়াল টু হচ্ছে তোমার 17, অথবা এখানে জায়গা হবে না, হ্যাঁ আমি কি করতে পারি, আমি এই জিনিসটা আমি মুছে দিচ্ছি, হ্যাঁ এই জিনিসটা আমার লেখার দরকার নেই, বা তোমরা যদি লিখতে চাও তাহলে লিখতে পারো এই জিনিসটা। তো আমি 3 নাম্বার ম্যাথের মধ্যে আমি এই জিনিসটাকে অ্যাভয়েড করতে যাচ্ছি। তো আমি 3 নাম্বার ম্যাথের মধ্যে জিনিসটাকে এইভাবে লিখবো যে x² + 1 ইকুয়াল টু হচ্ছে 17, কারণ আমি বলছিলাম যে এই f(x) এর আমি ডিরেক্ট মানটা বসাই দেবো, দিলাম। আমার শুধু একটা না, আমাকে তারা আরও একটা মান বলছে, সেটা কত 37। এটা কিন্তু এই না ভাইয়া সেকেন্ড ব্র্যাকেট মানে কিন্তু এটা বোঝাচ্ছে না যে 17 থেকে 37 না, জাস্ট 17 আর 37 দুটা ভিন্ন ভিন্ন উপাদান। এখানে একটা অথবা দিয়ে দাও, অথবা x² + 1 ইকুয়াল টু কত 37। এরপর তুমি লেখো যে x² ইকুয়াল হচ্ছে 16, অথবা x² ইকুয়াল হচ্ছে কত 36 বিয়োগ করে, তাহলে x ইকুয়াল হচ্ছে কত +-4, অথবা x ইকুয়াল কত +-6। তাহলে এখন তুমি লিখবা অতএব অ্যান্সার বা জাস্ট অ্যান্সার -6 -4 4 6, এতগুলো অ্যান্সার। কেন? কারণ হচ্ছে ভাই এখানে তুমি দুটো অ্যান্সার পাচ্ছ -4 আর +4, আর এখানে পাচ্ছ কি +6 আর -6, +6 আর -6। তার মানে এটাই অ্যাকচুয়ালি আমার অঙ্কের অ্যান্সার। তার মানে যদি কখনো আমাকে তারা এরকম সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দেয় দুটো অঙ্ক দুটো সংখ্যা, তাহলে আমি অবশ্যই এখানে অথবা একটা ইউনিয়ন ইউজ করবো। ইউনিয়ন মানে কি সবাইকে নিয়ে নিতে হয়, এটা আমরা শিখে এসেছি ক্লাস 9-10 থেকে। তার মানে আমি এখানে সবাইকে নিয়ে একটা সেটের মধ্যে নিয়ে চলে এসেছি। তার মানে আমাকে যদি তারা কখনো সেকেন্ড ব্র্যাকেটে, আমি কিন্তু ভয় পাবো না, আমি অঙ্কটা ইজিলি সলভ করে ফেলবো। এবার দুঃখের বিষয় তারা আমাকে এবার দিয়েছে থার্ড ব্র্যাকেট, যে থার্ড ব্র্যাকেট দিয়ে বা মানটা বের করতো। তো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে পারলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পারলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে কেন পারবো না? অবশ্যই পারবো থার্ড ব্র্যাকেট দিয়ে। এবার আমরা চলে আসবো আমাদের 4 নাম্বার ম্যাথের মধ্যে, আর এই 4 নাম্বার ম্যাথের মধ্যে কিন্তু থার্ড ব্র্যাকেট ইউজ করা হয়েছে। তো থার্ড ব্র্যাকেট ইউজ করলে আমরা আসলে ভয় পাবো না, আমরা অঙ্কটা খুব সহজে সমাধান করে ফেলতে পারবো। তো আমরা এই থার্ড ব্র্যাকেট থেকে আমরা জিনিসটাকে এভাবে লিখবো যে তোমার x বিলংস টু হচ্ছে রিয়েল নাম্বার, তারপর সার্চ ডেট দিব, তারপর হচ্ছে f(x), এখানে কত আছে 10 আছে, আর এখানে কত আছে আমার, এখানে আছে আমার 26। তো আমি জিনিসটাকে ঠিক এভাবে লিখবো যে যদি আমার কখনো তোমার এরকম থার্ড ব্র্যাকেট করে দেওয়া থাকে তো আমি জিনিসটাকে অবশ্যই এভাবে লিখতে পারবো। কেন ভাই এভাবে লিখতে পারবেন? কারণ আমি কিন্তু তোমাকে ভাই শিখিয়েছিলাম যে একটা সংখ্যা রেখার মধ্যে তোমার এখানে তোমার -2 আছে, এখানে +2 আছে, তাহলে এটাকে আমি লিখতে পারি -2,2 থার্ড ব্র্যাকেট। আবার এই জিনিসটাকে আমি লিখতে পারি হচ্ছে ঠিক এইভাবে -2 থেকে +2 লিখতে পারি না? হ্যাঁ পারি তো ভাইয়া। তার মানে ভাইয়া এই জিনিসটাই আমি যদি এভাবে লিখি তোমার কি কোনো আপত্তি আছে? না ভাই আপত্তি থাকবে কেন? তাহলে এখানে অ্যাকচুয়ালি x বলতে অ্যাকচুয়ালি আমি এখানে কি লিখছি বলতো, f(x) কে লিখেছি। ওকে, এরপর আমি এখান থেকে x belongs to R such that 10 f(x) বলতে কি বোঝায় ভাই? x² + 1 কে বোঝায়, লিখে দাও। x belongs to হচ্ছে R such that, এখান থেকে তুমি এখন 1টাকে নাই করে দাও, তার মানে কি এখানে নিয়মটা হচ্ছে যে প্রত্যেকের সাথে -1 যোগ করে দিতে হবে। তো আমি এত কিছু করতেছি না, আমি এখানে ডিরেক্ট লিখছি 9 হবে, এখানে হবে তোমার কত 25 হবে। ওকে,
এরপরে আমার এক্স বিলংস টু আর সাচ দ্যাট, এবার কি করা যায়, এবার আমি জিনিসটাকে এভাবে লিখবো যে মডুলাস অফ এক্স তারপর হচ্ছে স্কোয়ার, কারণ এভাবে লেখা যাবে যে এভাবে লেখা একই কথা, 25 আর হচ্ছে কত 9, তারপরে আমি লিখলাম হচ্ছে 3 স্কোয়ার আর এখানে কি লিখবো 5 স্কোয়ার। ওকে, এরপর আমি লিখবো হচ্ছে এক্স বিলংস টু আর সাচ দ্যাট, সব কিছু চলে যাবে 3x আর কত এখানে 5, আর এখানে একটা কি থাকবে বলতো মডুলাস থাকবে, একটা মডুলাস দিয়ে দিলাম। ওকে, তো এখন এখানে এটা আমার আর কোনো দরকার নেই, আমি তোমাকে প্রত্যেকটা ম্যাথে করিয়েছি, তো আমি একটু মুছে দিচ্ছি। এরপরে আমরা এখান থেকে যেটা লিখতে পারবো সেটা কি দেখো, যে এই যে আমার এখানে তোমার মডুলাস দেওয়া আছে, এটা মানে কি যে একবার আমাকে প্লাস লিখতে হবে, একবার আমাকে বলতো মাইনাস লিখতে হবে। তো আমি একটা কাজ করে আমি এই জিনিসটা আর লিখতেছি না, আমি এখন তোমাকে ডিরেক্ট বলতেছি যে এই জিনিসটা মানে হচ্ছে একবার পজিটিভ লিখবো অথবা একবার কি লিখবো নেগেটিভ লিখবো, 3 - x 5। ওকে, তার মানে আমি এখান থেকে লিখতে পারি ঠিক এরকম, অথবা সবাইকে যদি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে -3x - 5। ওকে, তাহলে এখন আমার এখান থেকে আমি কিন্তু অ্যান্সারটা বলে দিতে পারি যে অ্যাকচুয়ালি আমার অ্যান্সারটা কী হবে। তাহলে আমার এখান থেকে আমি অ্যান্সারটা বলবো হচ্ছে ভাইয়া 3 থেকে 5 ইউনিয়ন, আর এখানে আমার সবচেয়ে ছোটোকে -3 নাকি -5, তাহলে -5 থেকে হচ্ছে -3। তুমি এই জিনিসটা কিন্তু ঠিকঠাক করে নিতে পারো, তাহলে এখানকার অ্যান্সার হচ্ছে আমার এটাই। তো আমি আশা রাখতে পারি যে এরকম টাইপের ম্যাথ তোমাকে যে কোনো ধরনের ম্যাথ হোক না কেন তুমি কিন্তু অবশ্যই সলভ করতে পারবে, কারণ আমি তোমাকে একবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেখেছি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখেছি, থার্ড ব্র্যাকেট দিয়ে দেখিয়েছি। তার মানে অ্যাকচুয়ালি তোমার বিপরীত ফাংশনের মান নির্ণয়ের আর কোনো এখানে অঙ্কই বাকি থাকলো না। আমরা এবার চলে এলাম হচ্ছে আমাদের টাইপ নাম্বার 8-এ, আর এই 8 নাম্বার টাইপে আমরা দেখবো হচ্ছে বিভিন্ন ফাংশনের কিছু প্রমাণ, অর্থাৎ ফাংশনের মানটা এখানে বসিয়ে আমাদেরকে আসলে লেফট সাইড আর রাইট সাইড আসলে প্রমাণ করে দেখিয়ে দিতে হবে, এর থেকে বেশি কোনো কাজ নেই। আর এই ম্যাথগুলো একদম পানির মতো সহজ, কিন্তু আমি এগুলো করাচ্ছি একটাই কারণে, কারণ এই টাইপগুলো বোর্ডের মধ্যে অনেকবার এসেছে, এই অঙ্কটা অনেকবার এসেছে, তো কোনো ব্যাপার না, আমরা এই অঙ্কটা ইজিলি সলভ করতে পারবো। তো আমাকে বলছে তারা এইটা দেওয়া আছে, আমাকে তারা বলছে দেখাও যে এই জিনিসটা। তো যখন আমাকে তারা এই টাইপের কিছু দিয়ে দেখাইতে বলবে, অ্যাকচুয়ালি খুবই সহজ এই ম্যাথগুলো। তোমাকে তারা বলছে ফাংশন অফ এ প্লাস ফাংশন অফ বি ইকুয়াল টু ফাংশন অফ এ প্লাস বি। তুমি দেখো লক্ষ্য করো তোমাকে একটা মেইন ফাংশন দেওয়া আছে, তাই না? তোমাকে মেইন ফাংশন দেওয়া আছে, সেই মেইন ফাংশনটা হচ্ছে এই যেটা x - b ডিভাইড বাই হচ্ছে কি a - b প্লাস b দিয়ে হচ্ছে তোমার x - a ডিভাইড বাই হচ্ছে কি বলতো b - a, তোমাকে এটা দেওয়াই আছে মেইন ফাংশন। এখন তোমাকে দেখো যে প্রথমে বলছে f অফ a, এটা মানে কি? এটা মানে হচ্ছে যে x এর জায়গায় a বসাতে হবে। তাই আসো আমরা প্রথমে আমরা x এর জায়গায় a বসাই, যে x ইকুয়াল টু হচ্ছে a। তাহলে x এর জায়গায় যদি আমি a বসাই তাহলে আমার জিনিসটা কি হচ্ছে দেখো তো, ফাংশন অফ a ইকুয়াল টু, তার মানে আমার যেখানে x থাকবে সেখানে আমি a বসিয়ে দেবো। ওকে, চলো বসাই, এই যে a - b প্লাস b a - a b - a। তার মানে দেখো ভাইয়া যেখানে x ছিল আমি সেখানে a বসিয়ে দিয়েছি। এখন তুমি চিন্তা করে দেখো যে a - b কাটাকাটি, বাট এখানে a - a মানে কিন্তু 0, তার মানে অ্যাকচুয়ালি এই পুরো মানটাই 0 হয়ে গেল। তাহলে আমার শেষ পর্যন্ত এখানে থাকলো কত একটু দেখো তো, a প্লাস 0, তার মানে কে থাকলো বলো তো, জাস্ট a থাকলো। ওকে, এরপরে তারা আমাকে কি বলছে, তারা আমাকে বলছে হচ্ছে f অফ b, মানে কি x এর জায়গায় এবার তোমাকে b বসাইতে হবে। ওকে, তাই আমি প্রথমে এটা করলাম, এবার আমি আরেকটা করব, সেটা হচ্ছে কি x এর জায়গায় b থাকবে। ওকে, তো এখন আমি b বসাবো, b - b a - b প্লাস b, এখানে তোমার কি হবে b - a b - a। ওকে, এবার দেখা গেল কি যে এটা তো 0 হয়ে গেল, কারণ b - b মানে 0, পুরোটাই 0। আর এখানে তোমার এভাবে কাটাকাটি গেল, শেষ পর্যন্ত থাকলো হচ্ছে আমার 0, b ইকুয়াল টু কি বলতো b। ওকে, এরপরে তারা আমাকে লাস্টে গিয়ে কি বলেছে, তারা আমাকে লাস্টে গিয়ে বলছে হচ্ছে যে f অফ a প্লাস বিও বের করতে হবে। ওকে, আমি a প্লাস বিও বের করে ফেললাম। তাহলে যেখানে আমার x আছে সেখানে আমি a প্লাস b বসাবো, a প্লাস b মাইনাস b ডিভাইড বাই হচ্ছে a মাইনাস b প্লাস b a প্লাস b মাইনাস a ডিভাইড বাই হচ্ছে b মাইনাস a ইকুয়াল টু, এবার একটু দেখি আমার এখানে b আর b কাটাকাটি, ঠিক আছে, b আর b কাটাকাটি চলে গেল। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে তোমার টুয়াইস a আর a গুণ করলে এখান থেকে কী পাওয়া যাচ্ছে বলতো a স্কোয়ার, আর নিচে কী বলতো a মাইনাস b, আর এখানে তোমার
এ কাটা মানে বি স্কোয়ার, নিচে হচ্ছে কি বলতো বি মাইনাস এ। ওকে, আমি লিখে ফেলি যে আমার এখান থেকে পাওয়া যাচ্ছে যে কি বলতো এ স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে এ মাইনাস বি প্লাস হচ্ছে তোমার বি স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে কি বলতো বি মাইনাস এ। এটা আমার পাওয়া যাচ্ছে। এখন আমি এখান থেকে একটু কাজ করতে হবে। কি কাজ করা যায়, যে আমি এটা কোন জায়গাতে লিখবো, এটা আমি সুন্দর করে, নিচে তো আর বেশি লেখা যাবে না, এইখানে উঠিয়ে দিই। হ্যাঁ, এই জিনিসটা আমি এইখানে লিখবো, এখন এইখানে লিখবো। তা আমি এখন এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে আমি লিখবো হচ্ছে এ স্কোয়ার বাই এ মাইনাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি। ভাইয়া কি করলেন? কিছু করেন, এখানে মাইনাসটাকে কমন নিয়ে নিচ্ছি, মাইনাসটা এখানে চলে আসছে। এখন আমি সুন্দর করে এখানে এ মাইনাস বি নিয়ে নিলাম, এ মাইনাস বি লসাগু নিয়ে নিলাম। তাহলে আমার উপর থেকে কি আসবে ভাই? উপর থেকে নর্মালি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসবে। এরপরে ভাই আপনি সুন্দর করে উপরে এখন সূত্র অ্যাপ্লাই করেন। কি সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে হচ্ছে আপনার এ প্লাস বি ইন্টু হচ্ছে কি এ মাইনাস বি ডিভাইড বাই হচ্ছে এ মাইনাস বি। কাটাকাটি গেলে সিম্পলি থাকতেছে কি বলতো এ প্লাস বি। ওকে, এখন তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। কি ঠান্ডা মাথায় চিন্তা করো? আমার এখানে কি ছিল বলতো এফ অফ এ প্লাস হচ্ছে কি বলতো এফ অফ বি ছিল। তাই আমি এফ অফ এ আর এফ অফ বি কে যদি আমি এখানে পাশাপাশি যোগ করে দিই, আমার কোন জিনিসটা লাগতেছে না, আমার কিন্তু ও ডাস্টার পড়ে গেছে। তো আমি দেখলাম যে আমার এখানে এ বসানোর কারণে রেজাল্ট এ আসছে, বি বসানোর কারণে রেজাল্ট বি আসছে। সো আমার অ্যাকচুয়ালি এই জিনিসটা লাগতেছে না। হ্যাঁ, এই যেটা আমি মুছে দিই। এখন আমি লক্ষ্য করলাম যে আমার এই যে এফ অফ এ প্লাস হচ্ছে কি এফ অফ বি, এই দুটা থেকে আমি কি রেজাল্ট পাইছি ভাই? এ আর বি পেয়েছেন, এ আর বি পেয়েছে, ঠিক আছে। আর এই রাইট সাইড আমার দেওয়া ছিল ফাংশন অফ এ প্লাস বি। তাহলে এই এ প্লাস বি বসানোর কারণে আমি কি পেয়েছি ভাইয়া? এ প্লাস বি তো পেয়েছি। হ্যাঁ ভাই, এ প্লাস বি পেয়েছে। তার মানে দেখো তো যে আমার লেফট সাইড থেকে আমি যেটা মান পেয়েছি, রাইট সাইড থেকে আমি কি সেম মানটা পেয়েছি না? হ্যাঁ ভাই, সেম মানটা পেয়েছেন। তাহলে আর কোনো কাহিনী নেই, এখানে একটা প্রুফ লিখে দাও যে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে এলাম। আর এই ম্যাথটিও কিন্তু আগের ম্যাথের মতো, এখানে আহামরি কঠিন কিছু নাই। তো প্রথমে আমি দেখো যে এখানে দেখাও যে লিখি, এখানে দুইটা দিচ্ছি, তার মানে এটাও প্রমাণ করতে হবে, এটাও প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে হচ্ছে উপরেরটাই প্রমাণ করব। তো তুমি লক্ষ্য করো যে তোমাকে এখানে দুটা ফাংশন দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল টু কিছু দেওয়া আছে, আবার ফাই অফ এক্স ইকুয়াল টু আরেকটা ফাংশন দেওয়া আছে। এখন তোমাকে তারা বলছে যে ফাই এ এফ অফ এ আবারও কি ফাই টোয়াইজ এ, অনেক কিছু তোমাকে দেওয়া আছে। এখন তুমি কি কি করতে পারো দেখো। আর তুমি প্রথমেই যে এফ অফ এক্স আছে তুমি সেটাকে লিখলা যে এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে আমার লন সাইন এক্স। এখন তোমার এই এফ আর এই এক্স এর জায়গায় অন্য কিছু কি আছে ভাই? আমার এফ দিয়ে এ আছে, ঠিক আছে, আর এটাও ফাই, এটাও ফাই, তার মানে আমি এটা লিখবো। হ্যাঁ, তার মানে আমি বললাম হচ্ছে এখানে তোমার এফ অফ এ ইকুয়াল টু হচ্ছে লন সাইন এ। ওকে, তারপরে আমি এইটা এখানে কাজে লাগিয়ে ফেললাম। এরপর আমার ফাই এক্স ইকুয়াল টু কি দেওয়া আছে? লন কজ এক্স। এখন দেখো তুমি যে এইটার মতো এখানে কি কি দেওয়া আছে? ফাই এ আর ফাই টোয়াইজ এ লিখে ফেলো। তার মানে লন কজ এ, আরেকটা আমার কি দেওয়া আছে? টোয়াইজ এ দেওয়া আছে, এই যে টোয়াইজ এ, এটা এখানে বসিয়ে ফেললাম। তো আমি মানগুলো এভাবে আগে আগে লিখে ফেললাম, এটা আমার জন্য সুবিধা হতে পারে। ওকে, এখন আমি আমাকে প্রমাণ করতে বসে এই জিনিসটা। তো আমি প্রথমেই যা আছে আমি তা লিখে ফেললাম, মাইনাস হচ্ছে ই টু দি পাওয়ার 2f অফ এ লিখে ফেললাম। লিখে ফেলার পরে অবশ্যই তোমরা এখানে তো একটা ইকুয়াল দিবাই, তো আমি ইকুয়াল দিয়ে দিলাম। এখন দেখো যে এই দুটা লিখলাম। হ্যাঁ, আর এই দুটা মানে আমি এখানে কী কী লিখতে পারি দেখো, ই টু দি পাওয়ার টোয়াইস ফাই অফ এ, এটা লিখতে পারি। লন কজ এ মাইনাস ই টু দি পাওয়ার 2f অফ এ, তার মানে আমি এটা লিখতে পারি 2 লন সাইন এ। একটু এ চাপাই চুপাই লিখলাম। হ্যাঁ, এখানে আমার দিকে লেগে যাচ্ছে। ওকে, তার মানে আমি এইটা আর এইটার ভ্যালুটা আমি ওখান থেকে দেখে দেখে লিখে ফেললাম। এখন আমি এই পরবর্তী লাইনে গিয়ে ভাই লিখতে পারি দেখো লন, তারপর তোমার কজ এক্স হোল স্কোয়ার, এবার লেখা যায় কিন্তু যে তোমার লন কজ এক্স হোল স্কোয়ার, এটা আমার লেখা যায়। ওকে, লিখে দিই মাইনাস ই টু দি পাওয়ার লন সাইন, তারপর হচ্ছে কি বলতো স্কোয়ার। এখন আমি তোমাদের হয়তো বা ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন বলে আসছি, ইলন আমরা এখান থেকে বাদ দিয়ে দিতে পারবো। হ্যাঁ, তো ইলন যদি বাদ চলে যায় তাহলে আমার থাকলো কি বলতো কজ স্কোয়ার এক্স মাইনাস কি বলতো সাইন স্কোয়ার এক্স। এখন বলো ভাই কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স এটা মানে কি লেখা যায়? এটা হলো ত্রিকোণমিতির একটা ফর্মুলা, এটা মানে লেখা যাচ্ছে আমরা কি বলতো কজ টুয়াইস এক্স লেখা যায়। ওকে, তো আমার এখানে এ ছিল, আমি এখানে এক্স লিখছি, তো এটা কোনো ভুল না। এখানে তোমার
জাস্ট এক্স এর জায়গায় এ বসিয়ে দাও, তার মানে তোমার এখানে কি দেওয়া হলো বলো তো, কস টুয়াইস এ দেওয়া হলো। ওকে, একই রকমভাবে তোমার এই জায়গা থেকে যদি কস টুয়াইস এ বের হয়ে যায় তাহলে তুমি বলতে পারো যে হ্যাঁ আমার লেফট সাইড রাইট সাইড সমান। কিন্তু আমি এখানে একটু দুষ্টুমি করব, কি দুষ্টুমি করাতে দেখি, যে আমার এখানে যে কস টুয়াইস এ বের হলো, এখন আমি এই জায়গা থেকে আমি বলতে পারি ই টু দি পাওয়ার লন কস টুয়াইস এ। এখন তো তোমরা সবাই বলো ভাই এই লাইনটা আপনি কীভাবে পেলেন, কারণটা হচ্ছে দেখো যে এর আগে যেহেতু আমি ই লন বাদ দিয়ে আমি জাস্ট তোমার লিখছিলাম কি বলতো কজ স্কোয়ার এ লিখতে পারছিলাম, তারপরে আমি তো এখান থেকে বলতে পারি যে হ্যাঁ আমি কস টুয়াইস এ থেকে আমি ই লন নিয়ে এসে কস টুয়াইস এ লিখতে পারবো, এটা আমি তোমাদের ইন্টিগ্রেশন মনে বলেছিলাম। ওকে, তো এখন এই যে লন কস টুয়াইস এ আছে, এই লন কস টুয়াইস এ মানে তুমি অ্যাকচুয়ালি এখানে কি লিখতে পারো, মানে যেটা এলেন সেটা হচ্ছে আমার ফাই টুয়াইস এ, ই টু দি পাওয়ার ফাই টুয়াইস এ। তার মানে দেখো যে তোমার এই জিনিসটা ছিল এখানে আর এই জিনিসটা তোমার এখানে আসলো, তো এইটাই তো অ্যাকচুয়ালি তোমাকে প্রমাণ করতে বসছে, তার মানে আমরা বলবো হচ্ছে এখানে কি বলতো প্রুফ। তো অঙ্কটা আসলে অনেক 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 বেশি সহজ, তো আমি তোমাকে জিনিসটা এইভাবে দেখালাম, অথবা তুমি এটা আলাদা করে বের করে দেখাতে পারতে, কিন্তু আমরা এখান থেকে ওখানে নিয়ে চলে গিয়েছি। ওকে, তো আমাদের 1 নম্বর অঙ্ক এখানে কমপ্লিট, আমরা পরবর্তী ম্যাথে চলে আসি। আমাদের পরবর্তী ম্যাথটা আরও বেশি সহজ, কিন্তু কষ্টের বিষয় হচ্ছে যে আমাদের এখানে ত্রিকোণমিতির ফর্মুলাটা দরকার পড়বে। যাদের যাদের ত্রিকোণমিতির ফর্মুলা মনে আছে তারা এই ম্যাথটা খুবই দ্রুত করে ফেলতে পারবে। চলো আমরা এই অঙ্কটা করে ফেলি। তোমার এখানে দেওয়া আছে ই টু দি পাওয়ার 2 এফ অফ এক্স, তার মানে আমার তো এফ অফ এক্স দেওয়াই আছে, এফ অফ এক্স আমার দেওয়া আছে হচ্ছে কি লন সাইন এক্স, তো আমাকে তারা বের করতে বলছে ই টু দি পাওয়ার 2 এফ অফ এক্স। ওকে, তার মানে ই টু দি পাওয়ার 2 এফ অফ এক্সটা এখানে বসিয়ে দাও, লন সাইন এক্স। ওকে, এখন তোমরা জানো যে ভাইয়া অবশ্যই এখন যে কাজটা করবে সেটা হচ্ছে যে এই 2টাকে উপরে দিয়ে দিবে, ই টু দি পাওয়ার লন সাইন এক্স হোল স্কোয়ার। এরপর আমি এখান থেকে কী করতে পারি, এরপর আমি এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কি ইলন বাদ দিতে পারি, তাহলে আমার শেষ পর্যন্ত থাকলো কি বলতো সাইন স্কোয়ার হচ্ছে এক্স। এখন এই যে সাইন স্কোয়ার এক্স আসলে সাইন স্কোয়ার এক্স থেকে অ্যাকচুয়ালি কী লিখবা, যেটা এটা প্রমাণ সম্ভব নয়, তো এই জন্য আমি পরবর্তী লাইনে গিয়ে আমি এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে একটা হাফ নিয়ে একটা 2 নিব, 2 সাইন স্কোয়ার এক্স। আর তোমরা আমাকে বলো যে এই যে হাফ আর 2 নিচে কারাকারি হয়ে যাবে, 2 সাইন স্কোয়ার এক্স, এই 2 সাইন স্কোয়ার এক্সে যদি কারো ফর্মুলা মুখস্থ না থাকে কোনো সমস্যা নেই, কারণ আমাকে এখানে লিখে দেওয়া আছে। ওকে, তার মানে আমি এখন এখান থেকে লিখতে পারবো হচ্ছে হাফ, হাফ তো থাকবে, আর 2 সাইন স্কোয়ার এক্স মানে এই এখানে লিখে দেওয়া আছে 1 মাইনাস কস 2x, তাহলে এটাই হচ্ছে আমার কি বলতো প্রুফ। ওকে, তো আমি আশা রাখতে পারি যে তোমাকে এরকম টাইপের ম্যাথ দিলে তুমি কিন্তু অবশ্যই করতে হবে, কারণ ম্যাথগুলো দেখতে হয়তো একটু কঠিন কিন্তু করার সময় এটা একেবারেই সহজ ম্যাথ। টাইপ নাম্বার 8 থেকে আমরা সর্বশেষ 2টি ম্যাথ করব, আর এরপরে হয়তো আমরা তোমাকে 1-2টি ম্যাথ দিতে পারি, সেগুলো তুমি বাসায় হোমওয়ার্ক করে ফেলবে। তো এই 2টা ম্যাথের মধ্যে প্রথম ম্যাথটা অনেক সহজ, আর দ্বিতীয় ম্যাথটার মধ্যে সমস্যা হচ্ছে একটাই যে অনেক এটা মিলাতে পারে না, এই জন্য এই অঙ্কটা আমি করে দিব, আর এই অঙ্কটা কিন্তু অনেকবার বোর্ডে আসছে। ওকে, তো প্রথম যে ম্যাথটা সেই ম্যাথটা একদমই সহজ, আমি খুবই দ্রুত করে দেবো। তোমাকে এই জিনিসটা প্রমাণ করতে বলছে যে এফ অফ কস থিটা ইকুয়াল টু হচ্ছে টেন স্কোয়ার থিটা বাই 2, তার মানে দেখো যে এই এক্স এর জায়গায় কে বসবে কস থিটা। ওকে, তার মানে ফাংশন অফ কস থিটা ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস কস থিটা ডিভাইড বাই হচ্ছে কি বলতো 1 প্লাস কস থিটা। এখন তোমরা আমাকে বলো ভাই আমি তোমাদেরকে এই ফর্মুলাগুলো শিখিয়ে এসেছি কিনা ত্রিকোণমিতির মধ্যে, তাহলে 1 মাইনাস কস থিটা মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, আর এটা মানে হচ্ছে 2 কস স্কোয়ার থিটা বাই 2, 2 তো কাটা 10 স্কোয়ার থিটা বাই 2, এবং এটাই তোমার কি বলতো প্রুফ, আর কিছু করতে হবে না, অঙ্ক এখানেই শেষ। তার মানে এই ফর্মুলাগুলো তোমার মুখস্থ থাকলে তুমি কি অ্যান্সারটা বলে দিতে পারতেছ। তো 3 নম্বরের ম্যাথটা আসলে কোনো ব্যাপারই ছিল না, 3 নম্বর ম্যাথটা যে কেউ পারবে, কিন্তু ভাইয়া 4 নম্বর ম্যাথের প্রবলেমটা হচ্ছে এটাই যে আমাদের ক্যালকুলেশনে অনেকে ঝামেলা হয়, সেটা হচ্ছে এখানকার মেন সমস্যা। তো চলো আমরা 4 নম্বর ম্যাথটা একটু করে ফেলি। তো 4 নম্বর ম্যাথে তোমাকে এই জিনিসটা দেওয়া আছে, তো আমি এটা আবার নতুন করে লিখতেছি না, তা আমি এখানে লক্ষ্য করতেছি যে আমার এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে কজ লন এক্স, এটা আমার দেওয়া আছে। তার মানে যেখানে যেখানে আমার ওয়াই আছে সেখানে সেখানে কি আমি এই কথাটা বলতে পারি না যে যেখানে যেখানে আমার ওয়াই আছে সেখানে সেখানে বলবো হচ্ছে ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু হচ্ছে কজ লন ওয়াই, এই লাইনটাকে আমি বলতে পারি না? অবশ্যই পারি ভাইয়া, কারণ যেটা আমার এখানে একটা ওয়াই আছে সেটা আমি এখানে এই কথাটা বলতে পারি। ওকে, তার মানে আমি এখন এখান থেকে আমি লাইনটা লিখবো যে এফ অফ এক্স বলতে আমি এটা লিখে ফেলবো কজ লন এক্স বা এল এন এক্স, আবার এখানে বলবো হচ্ছে কজ এল এন ওয়াই। তার মানে যেখানে যেখানে এক্স আছে সেই এক্সের জায়গায় যদি কোনো ওয়াই থাকে বা এক্স বা ওয়াই থাকে সেই জায়গায় আমি পরিবর্তন করবো, আর কিছু না। মাইনাস হচ্ছে হাফ, দেখো এফ অফ এক্স বাই ওয়াই, এই এক্স বাই ওয়াই মানে কি বলতো ভাইয়া, যে যেখানে আমার এক্স আছে সেখানে আমি কি বসাবো এক্স বাই ওয়াই, তার মানে যে এক্স বাই ওয়াই মানে এখানে এক্স বাই ওয়াই বসাবো, তার মানে লিখবো আমরা এখানে কজ লন হলো এক্স বাই ওয়াই প্লাস
এক্স ওয়াই মানে কি যেখানে যেখানে আমার এক্স সেখানে যেখানে আমি এখন এক্স ওয়াই বসাবো, তার মানে এক্স ওয়াই আমি এখানে জাস্ট একবারে বসাবো যে এক্স এক্সের জায়গায়, তার মানে হচ্ছে কজ লন হচ্ছে কি বলতো এক্স ওয়াই। ওকে, আর কোথায় কোনো চিহ্ন বাকি আছে? হ্যাঁ, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট বাকি আছে। ওকে, তো আমি প্রথমেরটা যা আছে আমি তাই রেখে দেব, যা আছে আমি তাই রেখে দিলাম। ইকুয়াল হচ্ছে হাফ মাইনাস হাফ, এটা অনেক আবার ইকুয়াল লাগে, দেখছি আমি অলরেডি ইকুয়াল লিখে ফেলছি মাইনাস এটা। হ্যাঁ, এখন এই জায়গাটা তুমি একটু ভাঙাভাঙি করো। কীভাবে ভাঙাভাঙি করবা? যে কজ লন এক্স মাইনাস হচ্ছে লন ওয়াই, এভাবে লেখা যায় কিনা? বলো হ্যাঁ ভাই, অবশ্যই তো লেখা যায় এভাবে। ওকে, তো যদি এই লাইনটাকে তোমরা এভাবে লিখতে পারো, তাহলে এইটাকে অবশ্যই কীভাবে লিখবা? এটাকে ভাই লিখবো হচ্ছে আমরা লন এক্স প্লাস হচ্ছে কি লন ওয়াই। ওকে, গুড। এরপরে আমার এখানে যা আছে আমি তাই লিখবো, কারণ এটা আমি চেঞ্জ করে তো আমার কোনো লাভ আমি পাচ্ছি না। এখানে দেখা যাচ্ছে যে এটাকে যদি আমি এ চিন্তা করি, এটাকে যদি আমি বি চিন্তা করি, আবার এটাকে যদি আমি এ চিন্তা করি, এটাকে যদি আমি বি চিন্তা করি, তাহলে আমার জিনিসটা আছে কি দেখো যে কজ এ মাইনাস বি প্লাস হচ্ছে কজ এ প্লাস বি। তো এরকম ফর্মুলা আমরা ত্রিকোণমিতির মধ্যে শিখে এসেছিলাম। তো এখান থেকে আমরা লিখবো হচ্ছে 2 কজ এ ইন্টু হচ্ছে কজ বি, কজ লন ওয়াই, কজ ইন্টু কজ বি, এটা অ্যাকচুয়ালি ফর্মুলা। এখন তুমি 2 কেটে দাও, তারপর তুমি দেখো যে কজ লন এক্স কজ লন ওয়াই, কজ লন এক্স কজ লন ওয়াই, আর মাঝখানে মাইনাস, তার মানে অ্যান্সার হলো 0। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি তোমার এটা কিন্তু প্রুভ করতে বলছো না, কি করতে বলছো হলে দেখাও যে তাহলে এটা ইকুয়াল তোমার 0 হবে। হ্যাঁ, এখানে 0 দিনে, তাই এটা কিন্তু 0, তার মানে আমি এখানে বলবো প্রুফ। আর যদি তোমাকে দেখাতে না বলে, যদি তোমাকে বলে যে এটা তুমি মানটা বের করো, তাহলে মানটা কিন্তু বের করে ফেলছি, অ্যান্সার কত বলো তো 0। যেভাবে বলবে সেভাবে আমরা অঙ্কটা করতে পারবো। সো আশা রাখা যায় যে আমাদের এই সংক্রান্ত যে কোনো ম্যাথ তোমাকে পরীক্ষাতে দোক না কেন, তুমি কিন্তু অবশ্যই করতে পারবে। আমি কিন্তু তোমাদের বেশ কয়েকটি ম্যাথ করে দিয়েছি, এবং বইয়ের মধ্যে আরও বেশ কয়েকটা ম্যাথ ছিল, যে ম্যাথগুলো অ্যাকচুয়ালি আমার করে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমি তোমাকে অ্যাকচুয়ালি এইখান থেকে অনেকগুলো ম্যাথ করে দিয়েছি। তো অবশ্যই এই দুটো ম্যাথ তুমি নিজ দায়িত্বে বাসায় হোমওয়ার্ক করে ফেলবে, এবং এইগুলো ম্যাথও কিন্তু তোমার বিভিন্ন বোর্ডের মধ্যে কিন্তু বারবার এসেছিলো। তো যেহেতু এগুলো তোমার বোর্ডের মধ্যে বারবার এসেছিলো, তার মানে তুমি এগুলো প্র্যাকটিস করতেই পারো। আর যত তুমি বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু তোমার নিজের জন্য লাভ, কারণ প্র্যাকটিস করলে তোমার অঙ্ক কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা একদম 0%। তো বন্ধুরা, আমাদের 8 নম্বর টাইপটা এখানেই কমপ্লিট। এরপর আমরা চলে যাবো আমাদের পরবর্তী টাইপে। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে সংযোজিত ফাংশন। আর এই সংযোজিত ফাংশন থেকে কিন্তু বলা যায় যে অনেক সময় তোমার এমসিকিউতে আসতে পারে, আর যদি কখনো তোমাকে সিকিউতে দেয় তাহলে অবশ্যই 2 মার্কের জন্য দিবে, কারণ এর থেকে বেশি এই টাইপ থেকে কখনোই দিবে না। আর এটা কিন্তু ভার্সিটির জন্য খুবই একটা ইম্পর্টেন্ট টাইপ বলা যায়। তো ভাইয়া, এই যে সংযোজিত ফাংশন আসলে কাকে বলে সেটা আমাকে জানতে হবে। তো সংযোজিত থেকে কিন্তু আমরা বলতে পারি যে সংযোজিত মানে অ্যাকচুয়ালি সংযোগ, মানে কোনো না কোনো একটা সংযোগ আছে এদের মধ্যে। তো আসলে কি সংযোগ, চলো সেটা একটু দেখে আসি। ধরে নাও যে আমার একটা ফাংশন আছে, সেটা তোমার সেই ফাংশনটা হচ্ছে সম্পর্ক হচ্ছে এ থেকে বি। আর আমার আরেকটা ফাংশন আছে যেটা হচ্ছে আমার বি থেকে সি, যে ফাংশনের সম্পর্ক হচ্ছে কি বি থেকে সি। এখন তুমি একটু চিন্তা করে দেখো যে এই ফাংশনটা হচ্ছে কি এ থেকে বি, আবার এই ফাংশনে কি বলতো বি থেকে সি। তো আমরা কিন্তু অনেক সময় এরকম কিন্তু আমরা দেখে আসছি বিধি যে এ ইকুয়াল টু বি, তারপর তোমার বি ইকুয়াল টু সি, এটা হলে এ ইকুয়াল টু সি। এটা কিন্তু আমরা অনেক সময় আমরা অনেক বিধিতে দেখে আসছি। তো একই রকমভাবে কিন্তু আমরা বলতে পারি যে এই ফাংশনটা যেহেতু এ থেকে বি, আবার এই জি ফাংশনটা যেহেতু বি থেকে সি, তাহলে আমরা কিন্তু এখান থেকে বলতে পারি যে ঠিক আছে, আমার নতুন আরেকটা ফাংশন যেটা কি বলতো এ থেকে সিটা লেখা যায়, এদের মধ্যে সম্পর্ক হচ্ছে কি এ থেকে সি। তাহলে দেখো আমি যে নতুন একটা সম্পর্ক পেলাম যে এ থেকে সি, এই যে নতুন যে সম্পর্কটা পাওয়া যাচ্ছে এটাকে বলা হচ্ছে কি বলতো সংযোজিত ফাংশন। আর এটাকে আমরা লিখবো হচ্ছে ফগ। এই ফাংশনের নাম কি বলতো সংযোজিত ফাংশন, যেটাকে আমরা নাম দেবো কি ফগ। অনেকে বলে ভাই ওটা কি ফগ, না আসলে ও বলতে অ্যাকচুয়ালি এখানে অপারেশনকে বোঝানো হচ্ছে। তারপরে আমরা বলতে পারি যে তোমার ফগ নর্মালি ফগে বলে, অথবা তোমার ফাংশন অফ জি এভাবে বলা হয়। তো আমরা বলবো ঠিক আছে ফগ বললো কোনো সমস্যা নেই। তার মানে মাঝখানে ও বলতে অ্যাকচুয়ালি অপারেশনকে বোঝানো হচ্ছে। তার মানে আমরা আরেকবার বলি লাইনটা যে এ থেকে বি এফ ফাংশন এর মধ্যে সম্পর্ক, আবার নতুন একটা ফাংশন ছিল জি, এদের মধ্যে বি থেকে সি হচ্ছে একটা সম্পর্ক আছে। তাহলে আমরা বলতে পারি যে এ থেকে সি, তাহলে এই যে একটা নতুন যে একটা ফাংশন আমরা একটা সম্পর্ক পাচ্ছি, এই ফাংশনটা হচ্ছে আমাদের কি বলতো ফগ ফাংশন। আর এই ফাংশনটাকে আমরা বলতেছি অ্যাকচুয়ালি কি বলতো সংযোজিত ফাংশন। একই রকম ভাবে ভাইয়া, একই রকম ভাবে তুমি কিন্তু বলতে পারো গফ।
কারণ ভাই যখন গফ বলবো তখন অ্যাকচুয়ালি কার থেকে কার সম্পর্ক, তখন হচ্ছে ভাইয়া সি থেকে এ ফাংশনের মধ্যে সম্পর্ক, অর্থাৎ সি থেকে এর মধ্যে সম্পর্ক। তার মানে আমরা এটাকে ফগও বলতে পারি, আমরা এটা কি বলতো গফও বলতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, তার মানে আমরা এতটুকু জিনিস বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি আমাদের সংযোজিত ফাংশনটা বলতে আসলে কি বোঝানো হয়। এবার চলো আমরা একটা এক্সাম্পল করে আমরা ব্যাপারটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাই। তো প্রথমে দেখো আমাকে এখানে যা দেওয়া আছে আমি এখানে তাই লিখবো, কারণ কি, কারণ আমরা প্রশ্ন লিখতে সবাই খুবই বেশি পছন্দ করি। ওকে, লিখে ফেললাম এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কত 6। এখন তারা আমাকে এই প্রশ্নটা বের করতে বলছে, তো আমি একটু প্রশ্ন এখানে লিখে ফেলি। সেটা হচ্ছে আমার কি দেখো তো গফ আবার কি এক্স বলছে। তো ভাইরা এইটা দেওয়া যা কথা, এই লাইনটাকে আমি কিন্তু এভাবেও লিখতে পারি, এই লাইনটাকে আমি এভাবেও লিখতে পারি। সেটা কি জি অফ এফ অফ এক্স এভাবেও লেখা যায়, মানে এটা লেখা যায় কথা, এটা লেখা কি বলতো একই কথা। ওকে ভাইয়া বুঝলাম। এরপরে কি করা যায় সেটা একটু কথা, এটার জন্য তোমাকে এই লাইনটা একটু খুব সুন্দর করে বুঝতে হবে। লাইনটা কিরকম দেখো, আমি তোমাকে বললাম যে আচ্ছা ভাই একটা কাজ করো তো, কি কাজ ভাইয়া, সেটা হচ্ছে যে জি অফ এক্স ইকুয়াল টু তোমাকে বলা হলো 2x + 1। এরপর তোমাকে আমি বললাম যে ভাই বলো তো জি অফ 1 ইকুয়াল টু কত। তুমি তো হাসতে হাসতে বলবো আরে ভাই এটা তো শিখাইছেন, কেন এটা আপনি দিচ্ছেন। আচ্ছা করিয়ে দেখি, 2 × 1 + 1 ইকুয়াল টু কত 3। গুড। তার মানে আমার এখানে এক্স ছিল, তারা এক্স এর জায়গায় আমার কত বসে দিয়েছি 1, আমি সুন্দর করে এখানে 1 বসিয়ে দিয়েছি। এখন আমি যদি তোমাকে এইভাবে একটা প্রশ্ন করি, তাহলে বলো তো ভাইয়ারা জি অফ এফ অফ এক্স ইকুয়াল টু কি, তোমাকে এই প্রশ্ন দেওয়া আছে। এখন তুমি কি, তুমি তো মাথায় হাত দিবা, আরে বাবা এত সহজ একটা জিনিস দেওয়ার পর এবার এত কঠিন একটা জিনিস দেওয়ার মানে আছে কোনো। তো এটা তোমার কাছে কঠিন মনে হবে তখনই যখন তুমি জিনিসটা বুঝতে পারবা না। আর এখন যদি তুমি জিনিসটা বুঝে, তুমি বলো আরে ছেলে এত সহজ অঙ্ক। তুমি একটু দেখো ভাইয়া যে এখানে তোমাকে যে ফাংশনটা দেওয়া ছিল সেখানে এক্স এর বদলে আমি তোমাকে 1 যখন দিছিলাম তখন তুমি একটু লাফাই গেছো, আবার যখন আমি তোমাকে 1 এ না দিয়ে একটা এরকম কিছু দিই তখন তুমি চুপসে গেছো, কেন, আরে এত কঠিন। বাট একটু তুমি চিন্তা করো, আমার এখানে 1 ছিল বলে আমি এখানে এক্স এর জায়গায় 1 বসিয়ে দিয়ে অ্যান্সারটা বের করে ফেলেছি। এখন আমি তোমাকে এখানে 1 দিবি তো কি হয়েছে ভাই, এখন তোমাকে আমি তো এফ অফ এক্স দিচ্ছি, তাহলে এই 1 দেওয়া যা কথা এফ অফ এক্স দেওয়া মনে করে যে একই কথা। তাহলে লাইনটা কিভাবে লিখবো, তাহলে লাইনটা হচ্ছে সেভাবে লিখবা যে তুমি এখানে যেমন 1 বসেছিলে এক্স এর জায়গাতে, এখন তুমি এই এফ অফ এক্স এ বসা দিবা হচ্ছে এক্স এর জায়গাতে, আর কোনো কাজ নাই তোমার। তাহলে লাইনটা কি হবে দেখো যে 2 × এই এক্স এর জায়গাতে বসিয়ে দেবো হচ্ছে এফ অফ এক্স প্লাস কি বলো তো 1। তার মানে আমি অ্যাকচুয়ালি তোমাকে বুঝে যাচ্ছি যে তোমার এখানে তোমার একটা ফাংশন দেওয়া আছে, তুমি এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিতে পারো। তার মানে তোমার এখানে 1 ছিল বলে তুমি এখানে 1 বসিয়েছো, এখন তোমার 1 নাই তো কি হয়েছে, তোমার এখানে যা তুমি এখানে তাই বসা দাও, আর কোনো কাজ নেই। অ্যাকচুয়ালি এটাই ভাইয়া আমরা এখন এখানে যে কাজটা করবো সেটা এইভাবে করার চেষ্টা করবো। দেখো তোমার এখানে বলা হচ্ছে জি অফ এফ অফ এক্স, তার মানে এই যে জি ফাংশনটা আছে, জি যে আছে এই জি এর ভিতরে তুমি এটা ঢুকিয়ে দিবা, কাকে ঢুকাবা, এফ অফ এক্স কে। তাই জিনিসটা কি, জি ফাংশন কোনটা, এই যে জি ফাংশনের কাছে চলে যাও। প্রথমে দেখবা যে কোন ফাংশন দেওয়া আছে, ভাই জি ফাংশন দেওয়া আছে, জি ফাংশনের কাছে আগে যাবা, গেলাম জি ফাংশনের কাছে গেলাম, এই যে জি। তাহলে এখন এই জি ফাংশনের মধ্যে কি আছে ভাই, জি ফাংশনের মধ্যে আছে এক্স স্কোয়ার প্লাস 6, কিন্তু এক্স স্কোয়ার প্লাস 6 কে সারা কাটিয়ে দিবে। তাহলে কি করতে হবে, এই যে এক্স, এই এক্স এর জায়গায় কাকে বসাবা, এক্স এর জায়গায় বসাতে হবে এফ অফ এক্স কে। তাহলে আসো আমরা এক্স এর জায়গাতে এখন এফ অফ এক্স বসিয়ে দিই। তাহলে এক্স এর জায়গাতে তোমার যদি মুছেই না, এক্স এর জায়গাতে তুমি কি বসাবা, এফ অফ এক্স বসাবা। দেখো এক্স এর জায়গাতে আমি এফ অফ এক্স বসালাম, তারপর হচ্ছে স্কোয়ার প্লাস হচ্ছে কি 6। তার মানে তুমি একটু চিন্তা করো যে আমার এখানে জি ফাংশনটা যেটাই দেওয়া ছিল আমি এখানে সেটাই কপি করছি, শুধুমাত্র এক্স এর জায়গায় আমি কত বসিয়ে দিই বলতো, এফ অফ এক্স বসাইছি, আর কোনো কাজ করি না, কিন্তু জাস্ট এক্স এর জায়গায় এফ অফ এক্স বসিয়ে দিচ্ছি, আর কোনো কাজ করি না। ওকে ভাইয়া বুঝতে পারছি। এরপরে তুমি তো জানো যে এই এফ অফ এক্স বলতে অ্যাকচুয়ালি কাকে বোঝায়, বা এফ অফ এক্স বলতে 2x - 5 কে বোঝায়। আসো 2x - 5 বসিয়ে দিই, 2x - 5 তারপর হচ্ছে হোল স্কোয়ার প্লাস হচ্ছে কত 6। এখন কি করবো, এখন এটাই অ্যান্সার। বাট তুমি যদি বলো না ভাই আমি এটাকে সমাধান করবো, কেন এটাকে আমি অ্যান্সার লিখবো, করো, কোনো সমস্যা নেই। তাহলে তুমি বললা ভাইয়া 4x স্কোয়ার 2ab, তাই না, তার 5 × 10, 10 × কত 20 প্লাস 25 প্লাস হচ্ছে 6। লাস্ট লাইনটা তোমরা সবাই করতে পারবে, কেন, কারণ লাস্ট লাইনটা ভাই এই যে ভাই 25 আর 6, 25 আর 6 যোগ করে দেবো, যোগ করলে কত হয় ভাই 31 হয়, এই যে 31। তাহলে এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। ওকে, তা এখন পারলাম, কোনো সমস্যা নেই ভাইয়া। এখন আমাকে তারা এখানে এক্স এর জায়গায় কি অন্য কোনো কিছু দিতে পারে না, আরো ভাইয়া অন্য কোনো কিছু কি দিবে, আর বাবা এক্স এর জায়গায় একটা সংখ্যা দিয়ে দিল, আমাদের সুবিধা করে দিল যে এত বড় মান আসবে না, একটা জাস্ট খালি মান আসবে, আমাদের জন্য সুবিধা। তাহলে আমাদের কি করতে হলো যে এখানে এক্স এর জায়গাতে তার এবার চালাকি করে দিয়েছে 2, তো আর সমস্যা কি, আমি 2 রেখে দেবো, এখানে আমি কাটে 2 লিখলাম, ঠিক আছে। তাহলে এখানে আমি সুন্দর করে 2 লিখলাম, আমার তো কোনো সমস্যা নেই, যা বলছে আমি এখানে তাই করছি।
ওকে, তাহলে এই যে এক্স ছিল, এক্সের জায়গায় আমি কত লিখবো ভাই? আপনি এখানে এক্সের জায়গাতে 2 লিখবেন। তো যখনই আমি এখানে 2 লিখে দিলাম তখনই আমি দেখতে পেলাম যে হ্যাঁ এবার খুব সুন্দর একটা মান আসবে। কি মান আসবে? যে 4 থেকে 5 গেলে হয় -1, স্কোয়ার করলে হয় 1, 1 এর সাথে 6 যোগ করলে কত হয়? 6, আর একে যোগ করলে 7। তার মানে অ্যান্সার হচ্ছে কত? 7। ওকে, এবার আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। তো পরবর্তী ম্যাথটা হচ্ছে আগের ম্যাথের উল্টা। তো উল্টা দোক আর সিধা দোক এটা তো আমার দেখার ব্যাপার না। কেন? কারণ আমি এখন সবই পারি। কারণ যেহেতু আমরা একটা ম্যাথ করলাম তারপরে আমরা এখন বস হয়ে গেছি। তো দেখি কিরকম বস হয়েছি আমরা। তো এখানে তোমাকে বলা হয়েছে যে ফাংশন অফ জি অফ এক্স। তো তারা তোমাকে লাইনটা সাজিয়ে দিয়েছে। তো আমরা প্রথমেই চলে যাব হচ্ছে এফ এর কাছে। কেন? কারণ আমার প্রথমে কে আছে ভাই? প্রথমে তো এফ আছে। আমরা যদি 2 চোখ 2 দেখতে পাই যে প্রথমে কে আছে? এফ আছে। আমরা এফ এর কাছে যাব। গেলাম এফ এর কাছে। এবার এফ এর কাছে গেলাম। এফ কি বলবে? এফ বলবে তুমি আমাকে লিখে ফেলো। তো চলো আমরা তাকে লিখে ফেলি, কারণ তাকে অসম্মান করার মতন তো আমাদের ক্ষমতা নাই। যেহেতু এফ প্রথমে আছে তাকে লিখে ফেললাম। এবার এফ বলতেছে যে আরে বাবা এখানে তো এক্স ছিল, তুমি এক্স লিখছো, কিন্তু এখন কি আমার পেটে আর এক্স আছে? তো না, তো আপনার পেটে এখন এক্স দেখা পাচ্ছে না, আপনার পেটে এখন দেখা পাচ্ছে কি জি অফ এক্স। তাহলে এখন আপনার আমার পেটে যা আছে তোমাকে তাই লিখতে হবে। তাই আমরা চলো সেটাই লিখে দিই, জি অফ এক্স। তার মানে এর পেটে যা ছিল আমরা এখানে তাই লিখে দিলাম। এবার সে খুব খুশি যে ঠিক আছে আমার পেটে যা ছিল আমি তাই পেয়েছি। ওকে, এখন তুমি একটু চিন্তা করো এই যে জি অফ এক্স, এই জি অফ এক্স ফাংশনটা অ্যাকচুয়ালি কত? মানে জি অফ ফাংশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 6। তাহলে আসো আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস 6 লিখে দিই। এক্স স্কোয়ার প্লাস 6 মাইনাস হচ্ছে 5। এরপর এটাকে আমরা ক্যালকুলেশন করে যা পাবো সেটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। তো আমাকে তার পরবর্তীতে বলছে যে 5 বসাইতে। তো আমিও তো অনেক চালাক হয়ে গেছি যে ঠিক আছে তারা এখন যাই দোক না কেন আমি তো চালাক হয়ে গেছি। এই যে আমি চালাক, তাহলে এখানে কত লিখবো? 5 স্কোয়ার। ওকে, তো এখান থেকে এখন কত আসতেছে যে 25 প্লাস 6 কত হয় ভাই? বিশাল বড় একটা মান পাওয়া যাচ্ছে। তো সমস্যা নাই, 25 আর 6 যোগ করলে হয় 31। 31কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 62 মাইনাস হচ্ছে কত? 5। তাহলে এখন 62 থেকে 5কে বিয়োগ করতে হবে, বিশাল বড় একটা কিন্তু ক্যালকুলেশন। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে কত বলতো? 57। ওকে, তো আমরা আবার শেষ পর্যন্ত ক্যালকুলেশনটা দেখে নেবো যে অ্যাকচুয়ালি আমাদের পুরো ক্যালকুলেশনটা ঠিকঠাক আসছে কিনা। তো আমি এখানে দেখি যে আমাদের এখানে 5 কেন বসছে? কারণ আমাকে 5 বলছে, 5 দিছি। আর এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 6, এক্স স্কোয়ার প্লাস 6 বসিয়ে দিয়েছি। তো আমাদের এখানে 5 স্কোয়ার প্লাস 6, তার মানে এখান থেকে আমার মানটা আসতেছে কত? 31। তাকে 2 দিয়ে গুণ করলে 62, তার মানে অ্যান্সার হচ্ছে কত? 57। তার মানে এরকম টাইপের যে কোনো ম্যাথ যদি আমাদেরকে পরীক্ষাতে দেয় আমরা কিন্তু অবশ্যই করতে পারবো। কিন্তু ভাইয়া একটা এক্সাম্পল দিয়ে কি ক্লাস শেষ হয়ে যাবে এই টপিক্সের উপরে? না, আমরা এখান থেকে আরও একটা এক্সাম্পল নিতে পারি, যেটা তোমাদের বোর্ডে অনেকবার এসেছে। আমরা সেরকম একটা এক্সাম্পল এখন নিব। এই টপিক্স থেকে আমরা সর্বশেষ 2টি ম্যাথে চলে এলাম। আর এই 2টি ম্যাথ তো ভাইয়া আগের মতোই দেখতে, বাট এখানে আমি তোমাকে তাই একটা জিনিস ক্লিয়ার করি। তোমার এখানে বলছে ফগ আর ফগ বের করতে বলছে। তো মনে রাখবা ভাইরা যে 2 নম্বর ম্যাথের কথা আমি বলতেছি এখানে। তোমাকে যদি কখনো ফগ বের করতে বলে বা ফগ বের করতে বলতে, আমি ফগটা বললাম, এটা বের করতে বলছে। আর তাহলে ভাই এখানে তো কিছুই দেওয়া নাই, কি হবে? ফগ দেওয়া থাকা মানে তুমি এখান থেকে লিখতে পারো ফাংশন অফ এক্স লিখতে পারো। তার মানে তোমাকে তারা ফগ বলছে, ঠিক আছে, তুমি জিনিসটাকে কিন্তু এইভাবে লিখতে পারো, ঠিক আছে? তার মানে এটা লেখা যা করতে লেখা কি বলতো? একই কথা। তো আমাদের মধ্যে অনেক সময় কনফিউশন থেকে যায়, আমি তোমাকে এটা দূর করে দিলাম। ওকে, এখন কি করা যায়? এখন অ্যাকচুয়ালি কিছুই করা যায় না। তুমি তোমার প্রথমে কোন ফাংশন ভাই? প্রথমে এফ ফাংশন। তো ভাই আপনি যে ফাংশনটা লিখলেন না, লিখলাম না, তোমরা লিখে নিবা কষ্ট করে। তো এফ ফাংশন আমি লিখে ফেলি কষ্ট করে, আর আমি এফ ফাংশনটা খুব কষ্ট করে লিখলাম। লেখার পরে এখন এফ বলতেছে যে আরে বাবা আমার পেটে তো তোমরা এক্স দেখতে পাচ্ছ নাকি? তখন তুমি বলতে আসলে তো এক্স দেখা যাচ্ছে না, আমার এর পেটে তো ফাংশন অফ এক্স আছে। তো এখানে কি ছিল? এখানে এই ফাংশনের পেটে ছিল এক্স, এই জন্য সব জায়গায় এক্স ছিল। বাট এখন তো এর পেটের মধ্যে এক্স নাই, এর পেটের মধ্যে এফ অফ এক্স আছে। তো এখন তুমি কি করবে? এখন তুমি যাই বলো না না ঠিক আছে আমি তো অনেক বড় পাপ কাজ করে ফেলছি, এই যে এখন তুমি তোমার পাপ সামলাচ্ছ। তার মানে এফ অফ এক্স অফ এই যে। ওকে, তার মানে এখানে যা ছিল তুমি এখানে সেটাই বসিয়ে দিলে, এবং তুমি প্রথমে কিন্তু এই ফাংশনে লিখেছিলে সেটা এখানে লিখলা। ওকে, এরপরে গিয়ে কি করলা? এরপর তুমি বলে যাচ্ছ ঠিক আছে এফ অফ এক্স মানে কি? এফ অফ এক্স মানে হচ্ছে এই যে এটা। আবার তুমি এখন এফ অফ এক্স জায়গায় এটা বসিয়ে দিলে, কারণ দেখো এর পেটে কিন্তু এখন কি আছে বলতো? এক্স আছে। তার মানে কি? তুমি এই লাইনটা লিখে দিবে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস হচ্ছে 1, তারপর হচ্ছে কি হোল স্কোয়ার প্লাস 3 এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 3x প্লাস হচ্ছে 1 প্লাস হচ্ছে 1। এরপরে এখান থেকে তুমি ক্যালকুলেশন করে যা পাবে সেটা হচ্ছে তোমার অঙ্কের অ্যান্সার। আর মনে রাখবো ভাইরা এই ম্যাথগুলো বা এই ম্যাথটা কিন্তু বোর্ডে, আমাদের বিভিন্ন বোর্ডে কিন্তু বারবার এসেছিল। তো আমি এখান থেকে ওই ম্যাথটা সিলেক্ট করলাম। তো আমি আশা রাখতে পারি তোমরা এখান থেকে কিন্তু ফগটা নিজ দায়িত্বে বের করে ফেলতে পারবে।
ওকে, তো এখন আমরা আমাদের লাস্ট যে ম্যাথটা সেই ম্যাথে চলে এলাম। আর এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা কিন্তু বলা যায় যে তোমার বুয়েট থেকে শুরু করে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি প্লাস এরকম টাইপের এক্স জায়গায় কোনো একটা মান দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে আসা কিন্তু একটা এমসিকিউ আছে। তো তোমরা যদি এই লাইনটা যদি বুঝে ফেলতে পারো তাহলে আমি আশা রাখতে পারি যে তোমাদের এখান থেকে কারো কোনো প্রবলেম থাকবে না। ওকে, তো চলো আমাদেরকে যেটা প্রমাণ করতে বলছে, দেখছো আমি কি সুন্দর করে সেটাই মুছে দিয়েছি। তো আমাদের এখান থেকে প্রমাণ করতে বলেছিল অ্যাকচুয়ালি ঠিক এটা, যে ফাংশন অফ জি অফ এক্স ইকুয়াল টু জি অফ এফ অফ এক্স, আমাদের এটা প্রমাণ করতে বলছিল। হ্যাঁ, দেখাও যে এটা, তো সমস্যা নাই, আমরা তো আসলে ভয় পাবো না। তো আমরা কি করতে পারি, আমরা ফাংশনগুলোকে লিখবো, লেখার দরকার নাই, আমরা এখানে এবার মার্ক করে দিই যে এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন। তো এইটা দেখতে একটু কঠিন মনে হচ্ছে, তাই না? কারণ দেখো যে এখানে কিউব, এখানে 3 রুট, বহুত কঠিন। তো কঠিন হোক, কোনো সমস্যা নেই। তা আমরা প্রথমে আগে এতটুকু জিনিস থেকে একটা মান বের করার চেষ্টা করি যে কি আসে। ওকে, তো এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে যা আছে তাই লিখলাম, কোনো কথা নাই, যা আছে তাই লিখলাম। এখন প্রথমে কোন ফাংশন? এফ ফাংশন। তাহলে এফ ফাংশনের কাছে চলে যাও। এফ ফাংশন 2x কিউব প্লাস হচ্ছে 3, 2x কিউব প্লাস হচ্ছে কত? 3। এখন এক্স লেখা যাবে না, কারণ এর পেটে আছে জি অফ এক্স, জি অফ এক্স লিখবো। ওকে, আর কিউবটা কিন্তু আগে থেকে আছে। তো আমাদের মধ্যে অনেকেই আছে যারা কিনা এই কিউবটা লিখতে ভুলে যায়। কেন? কারণ আরে ভাই জি অফ এক্স লিখে দিচ্ছে, কিন্তু ভাই এই যে মেইন ফাংশনে যে একটা কিউব আছে সেই কিউবটা আমাদের কিন্তু অনেক সময় ছাড়া পড়ে যায়, যেটা সত্যি কথা। ওকে, তো এখন আমার এই যে জি অফ এক্স এই ফাংশনটা পুরোপুরি কপি করে বসাই দিতে হবে। ওকে, বসিয়ে দিই। তো এটা হচ্ছে আমার 3 রুট অফ আর এক্স মাইনাস 3/2। তাহলে আমি লিখলাম এক্স মাইনাস 3/2, এটা পাওয়া লিখলাম 1/3। তো কারো কোনো আপত্তি আছে? কারণ এখানে কি 3 রুট লেখা যাবে, 1/3 লেখা এক কথা। এই লাইনে আসার পর অনেক স্টুডেন্ট আছে আবার এখানে কিউব লিখতে ভুলে যায়, বাট আমরা ভুলবো না। আমরা কি করব, এই কিউবটা লিখে দেবো। দেখো কিউব লিখে দিচ্ছি, এই কিউব থেকে গেল, প্লাস হচ্ছে 3। এরপরে আমাদের একটা কাটাকাটি যায়, খুব মজার কাটাকাটি, 3 3 কাটাকাটি। তো শেষ পর্যন্ত আমার এখানে দেখো এটা ওটা কাটাকাটি না, 2 2 কাটাকাটি। তাহলে আমার থাকতেছে কি দেখো, এক্স মাইনাস 3 প্লাস 3 ইকুয়াল টু কি বলতো, এক্স। তার মানে এখান থেকে আমি পেলাম জাস্ট এক্স। এবার আমি আমাদের এই সাইড থেকে দেখি, এই সাইড থেকে আমার অ্যাকচুয়ালি কি আসতেছে। এখান থেকে আমার আসছে হচ্ছে জি অফ এফ অফ এক্স। ওকে, প্রথমে কোন ফাংশন? জি ফাংশন। চলে যাও জি ফাংশনের কাছে। জি ফাংশনের মধ্যে আছে -3 ডিভাইড বাই হচ্ছে 2, তারপর হচ্ছে কত, 1/3। আরে ভাই আপনি এখানে -3 আর সামনে এক্স কে লিখবে, এক্স লেখা যাবে না কেন? কারণ এখানে এক্স এর বদলে কে বসবে, এফ অফ এক্স বসবে। চলো আমরা এফ অফ এক্সটা বসিয়ে দিই, এফ অফ এক্স। ওকে, বসিয়ে দিলাম। এখন পরবর্তী লাইনে অবশ্যই এফ অফ এক্স মানে কি লেখা যায়, বা এফ অফ এক্স মানে আপনি এটা লিখতে পারেন। চলো লিখে দিই। এফ অফ এক্স মানে হচ্ছে আমার 2x কিউব, তারপর কত, প্লাস 3 মাইনাস 3 ডিভাইড বাই হচ্ছে 2, তারপর কত বলতো, 1/3। ওকে, তো এখন তুমি এখান থেকে অবশ্যই কি করতে পারো, বা এখান থেকে আমি এখান থেকে 3 কেটে দিতে পারি। তা দেখো 3 আর 3 কেটে দিলে আমার কি দাঁড়াচ্ছে, 2x কিউব ডিভাইড বাই হচ্ছে 2, তার উপর কত বলতো, 1/3। এখন এখানে দেখো এটা করার পরে আমাদের মধ্যে অনেকের চিন্তা করবে, আরে বাবা কি আসলো, ভয় পেয়ে যাবে, আরে বাবা অনেক কঠিন কিছু চলে আসছে। কিন্তু না ভাই, দেখো যে আবার এখানকার 2 কিন্তু কাটাকাটি, ঠিক আছে? আবার দেখো এই যে এখানকার এক্স কিউ আর এখানকার 3ও কিন্তু কাটাকাটি, কারণ আমরা যখন এটা কেটে দিলাম আমাদের জিনিসটা কিন্তু এরকম করে চলে আসলো, তখন আমরা আবারও কাটাকাটি করে দিচ্ছি। কাটাকাটি করে দেওয়ার পর দেখা গেলো অবশেষে এক্স থাকলো। তার মানে এখান থেকে আমার এক্স, আর এখান থেকে যদি এক্স নাও আসে জোর করে নিয়ে আসবো। কেন? কারণ আমাকে তারা প্রমাণ করতে তো বলছে এটাই, কারণ এটা আসতে বাধ্য, এই জন্য আমরা এখানে দরকার জোর করে মিলিয়ে দেবো। ওকে, তো আমি আশা রাখতে পারি যে এরকম টাইপের তোমাকে যদি কখনো কোনো প্রমাণ করতে বলে তুমি কিন্তু অবশ্যই করতে পারবে, কারণ ফাংশনটা কত কঠিন দেওয়া আছে এটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে আমরা শিখে গিয়েছি যে ফগ আর গফ এই অঙ্কগুলো অ্যাকচুয়ালি কিভাবে বের করতে হয়। তো যেহেতু আমরা শিখে গিয়েছি, তার মানে আমাদের এখন তারা যে কোনো কঠিন ফাংশন হোক না কেন আমরা কিন্তু অবশ্যই সলভ করতে পারবো। আমাদের এখনকার টাইপটি হচ্ছে গ্রাফ থেকে ফাংশন এবং এক এক ফাংশন চেনার উপায়। আমরা যেন একটা গ্রাফ দেখে বলে দিতে পারি, হ্যাঁ ভাই এই গ্রাফটা তো ফাংশনের গ্রাফ। আবার একটা গ্রাফ দেখে বলতাম, ভাই এটা তো ফাংশন, কিন্তু এটা এক এক গ্রাফটা নয়। অর্থাৎ ওই গ্রাফটা দেখে আমরা যেন তার বৈশিষ্ট্যটা বলে দিতে পারি যে ওইটা ফাংশন নাকি ফাংশন নয়, আবার সেটা এক এক নাকি এক এক নয়। আমি কিন্তু তোমাকে আগেই বলেছিলাম যে ভাইয়া একটা ফাংশন এক এক নাকি এক এক না, সেটা হওয়ার আগে ওইটা কিন্তু অবশ্যই ফাংশন হতে হবে। তার মানে ফাংশন হওয়ার পরে আমরা সেটাকে আবারও নতুন করে তার বৈশিষ্ট্য দেবো যে সেটা এক এক নাকি এক এক নয়। তো এটা যদি ফাংশনে না হয়, মানে অন্যটা যদি ফাংশনে না হয়, তাহলে সেখান থেকে কিন্তু এক এক বা এক এক নয় এই জিনিসটা কিন্তু আসার কোনো সম্ভাবনাই থাকতেছে না। ওকে, তো আমরা প্রথমে এখানে লিখেছি যে ফাংশন চেনার অর্থাৎ একটা গ্রাফ থেকে আমরা কীভাবে বলবো যেটা ফাংশন। তো এটা দেখে নিই। তোমাকে বলা আছে যে ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা টানবো, ঠিক আছে ভাই? ওয়াই অক্ষ তার সমান্তরাল রেখা তো আমরা শিখে আসছি, তাই আমাদের সবাই সরলরেখায় ক্লাস করেছি। ওকে, উক্ত গ্রাফকে একটি বিন্দুতে ছেদ করলে
ফাংশন একটা বিন্দুতে ছেদ করতে হবে, ছেদ নয় তো বুঝি তাই না, যে গ্রাফটা আর রেখাটা একটা পয়েন্ট নিয়ে আসবে, ওটাকে আমরা বলি ছেদবিন্দু। ওকে, ছেদ করলে ফাংশন, আর একাধিক বিন্দুকে ছেদ করলে ফাংশন নয়। তার মানে তারা কিন্তু এখানে বলে দিচ্ছে যে উক্ত গ্রাফকে কিন্তু অক্ষরেখাকে না, জাস্ট গ্রাফকে ছেদ করলে, একটা বিন্দুতে ছেদ করলে। ওকে, তাহলে একটু আমরা দেখি যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। তা আমি প্রথমে তোমাকে বললাম যে হ্যাঁ, এই যে একটা বৃত্ত, যদিও বৃত্ত ভালো হয় না, তাও আমি বৃত্ত আর্ট করেই যাব। ওকে, সুন্দর বৃত্ত হয়েছে। এখন আমাকে তোমাকে একটা বৃত্তের গ্রাফ দেওয়া হলো, গ্রাফ দেওয়ার পর বলা হলো বলো তো ভাই এটা ফাংশন নাকি ফাংশন নয়। এখন তুমি মাথা চুলকাবে, আসলে এটা ফাংশন নাকি ফাংশন নয়। কিন্তু তুমি জানো যে এটা নিয়মটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা টানতে হবে। এখন তুমি ওয়াই অক্ষের সমান্তরাল রেখা টানতে গেছো, ঠিক আছে, এই যে আমি ওয়াই অক্ষের সমান্তরাল রেখা টানলাম, তারপরে তুমি দেখলা যে আচ্ছা ঠিক আছে, গ্রাফ কোনটা, এই যে কালো কালার যেটা এটা কিন্তু গ্রাফ, লালটা কিন্তু অক্ষরেখা। হ্যাঁ, তাহলে এই লাল গ্রাফটাকে অ্যাকচুয়ালি কয়টা বিন্দুতে ছেদ করছে, এবার তুমি গুনতেছো, এখানে হচ্ছে একটা বিন্দু, এখানে হচ্ছে আরেকটা বিন্দু। বাট ভুলেও কেউ বলবা না যে এটা একটা বিন্দু, কারণ এটা কিন্তু অক্ষরেখাকে ছেদ করছে, আমি কিন্তু বলি নাই, আমি বলছি গ্রাফকে ছেদ করতে হবে। ওকে, তারপরে তুমি বলো যে হ্যাঁ এখানে তো দুইটা বিন্দুকে ছেদ করছে, তার মানে এটা ফাংশন নয়, যে দুইটা বিন্দু ছেদ করছে। ঠিক আছে ভাই, আমি আপনার কথা পুরোপুরি বিশ্বাস করলাম যে এই গ্রাফটা ফাংশন নয়। কিন্তু ভাইয়া গ্রাফটা যে ফাংশন নয় এটা আপনি কিভাবে প্রমাণ করবেন, আমি কেমনে বুঝবো যে এই গ্রাফটা ফাংশন নয়, তার প্রমাণটা কি? এই প্রমাণটা আমি তোমাকে হালকা করে এখানে বুঝিয়ে দিব, তুমি একদম জিনিসটা ক্লিয়ারলি হয়ে যেতে পারবে। তোমাকে আমি প্রথমেই বলেছিলাম যে ভাইয়া ফাংশন হওয়ার যে শর্তগুলো, তার মধ্যে একটা শর্ত ছিল হচ্ছে যে এক্স এর অধীনে একাধিক ওয়াই থাকবে না। তার মানে একটা এক্স দুইটা ওয়াই, তার মানে একটা আম দুইটা গাছ থেকে কখনোই সম্ভব নয়। আমি তোমাকে এটা প্রথমেই বলেছিলাম। তো এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, চলো সেটা একটু দেখে আসি। আমার দেখো এখানে একটা ছেদবিন্দু আছে, আর এখানে একটা কি আছে, ছেদবিন্দু আছে। তো আমার এই যে জিনিসটা, এটা অ্যাকচুয়ালি কার দূরত্ব ভাই, এটা বলতে অ্যাকচুয়ালি এক্স, অর্থাৎ 0,0 বিন্দু থেকে এই আপনার সবুজ কালারের রেখাটা যে দূরত্ব, সেটা অ্যাকচুয়ালি আপনার এক্স অক্ষ বরাবর আছে। তার মানে এটা হচ্ছে আপনার এক্স বরাবর দূরত্বটা আর কি, এক্স এর মান। ওকে, এটা হলো এক্স এর মান। আর উপরের দিকে উঠলে কার মান ভাই, উপর দিকে উঠলে ওয়াই এর মান। গুড। তার মানে দেখো তো যে আমি বললাম যে হ্যাঁ এই যে এই রেখাটা বা এই যেখানে তোমার এক্স এর যে দূরত্বটা, সেটা হচ্ছে আমার 2, আমি বললাম এটা 2। ওকে, তা এখন তোমাকে যাই বলে বলতে, তাহলে ভাইয়া এটা যদি 2 হয় তাহলে এটা কত হবে, তখন তুমি বলো হ্যাঁ ভাই এটা 2 হলে তো এটা 2 হবে, কারণ যেহেতু এটা সমান্তরাল অবস্থা আছে, তার মানে প্রত্যেকটা দূরত্বই হবে কত কত করে, 2 করে দূরত্ব হবে। তার মানে এটা যদি 2 হয় তাহলে অবশ্যই এটাও 2 হবে, আবার এটাও 2 হবে, সবই তো 2 হবে। গুড। তাহলে দেখো যে এখানকার যে পয়েন্টটা সেটা হবে 2, সামথিং। কেন? কারণটা হচ্ছে আমার স্থানাঙ্কের আমরা বুঝে আসছি যে এটা হলো ভুজ, এটা হলো কোটি। ভুজ হচ্ছে আমার যে 2, তার মানে আমি এখানে 2 লিখবো, এটাও 2, এটাও 2। কেন? কারণ এটা যেহেতু তোমার সমান্তরাল, তার মানে প্রত্যেকটা ওয়াই অক্ষ থেকে তার প্রত্যেকটা দূরত্ব কি হবে, অত সমান হবে। জি ভাই, বুঝতে পারছি। তার মানে এটাও 2, এটা ছেদবিন্দুর মধ্যে ভুজ হচ্ছে 2, এটা হলো 2। এবার এটা এখান থেকে যদি উপরের দিকে উঠা যায়, অ্যাকচুয়ালি এখানে কার দূরত্ব বা এটা ওয়াই অক্ষ বরাবর এটা উপরে উঠতেছে। আমি এবার বললাম যে ঠিক আছে, তাহলে এটা ওয়াই অক্ষ বরাবর এটা তোমার 4 একক উপরে উঠতেছে। কয় একক? আমি ধরে নিচ্ছি যে 4 একক। তুমি যদি এটা 5 একক, ঠিক আছে 5 একক। তাই আমি বললাম যে এটা হলো 4 একক দূরত্ব। তার মানে যেহেতু উপর কোটি বরাবর যেহেতু তোমার বা ওয়াই অক্ষ বরাবর যে 4 একক উপরে উঠতেছে, তার মানে এখানে আমার কোটি হচ্ছে কত বলতো, 4। সেটা আমরা শিখে আসছি স্থানাঙ্ক জ্যামিতিতে। তো এটা উপরে, ওয়াই অক্ষটা উপরে বলে আমার এখানে +4 হয়েছে। তাহলে আমি যদি এখন নিচের দিকে নামি, তাহলে কি কোনো কেউ +4 বলবা না ভাই, নিচের দিকে নামলে তো -4। গুড। তার মানে -4 বললাম আমি এখানে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার কি বলতো, -4। তার মানে আমার এখানে ভুজটা সেম থাকতেছে, কিন্তু উপরে ওয়াই এর মান পজিটিভ, নিচে ওয়াই এর মান নেগেটিভ, এই জন্য একবার প্লাস একবার হচ্ছে মাইনাস। এখন তুমি আমাকে বলো যে আমি তোমাকে যদি এখন এটা এইভাবে দিয়ে দিই, এইভাবে দিই, এক্স এর মান কত, 2 কি দুইবার লিখবো না ভাই, 2 একবার লিখলে চলবে। ওকে, 2 আমি একবারই লিখতেছি। আর ওয়াই এর মান কয়টা আসছে ভাই, ওয়াই এর মান তো দুইটা, একটা 4, একটা হলো -4। এবার তুমি আমাকে বলো এটা দেখতে কি ফাংশন মনে হয়? না তো ভাইয়া, এটা দেখতে ফাংশন মনে হচ্ছে না। এটা তো আপনার ফাংশন নয়, কারণ এখানে এক্স এ একটা মান ওয়াই দুটা মান। ভেরি গুড। তার মানে এটাই মনে রাখবা যে একাধিক বিন্দুকে ছেদ করা মানে সেটা 2টা 3টা 4টা 5টা যে কোনো সংখ্যক হতে পারে। তো যখন একের অধিক চলে যাবে তখন চোখ বন্ধ করে বলবা যে এই যে গ্রাফটা দিচ্ছেন আপনি ভাইয়া, এই গ্রাফটা ফাংশন নয়। আর যদি ফাংশনের গ্রাফ দেয় তাহলে বলবা যে ফাংশনের গ্রাফ। ওকে, তারপরে আমরা এতটুকু জিনিস ক্লিয়ার হলাম যে অ্যাকচুয়ালি এটা কেন ফাংশন নয়, কারণ এখানে এক্স এর অধীনে একাধিক ওয়াই পাওয়া যাচ্ছে। ওকে, তারপরে আমরা কি এখন ভাইয়া এমন কোনো গ্রাফ দিতে পারি যে গ্রাফটা কিনা ফাংশন হবে? হ্যাঁ অবশ্যই পারি, কেন পারি না? তাহলে দেখি। আমি তোমাকে বললাম যে এই যে একটা গ্রাফ, এটা হচ্ছে একটা পরাবৃত্ত, সেটা আমরা সবাই জানি।
আমি বললাম যে হ্যাঁ ভাই বলো তো এই গ্রাফটা কি তোমার ফাংশন নাকি ফাংশন না। এবার তুমি কি করবা, এই গ্রাফটাতে ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা টানবা। এখন তুমি দেখলা যে এই সবুজ কালারের গ্রাফটাতে মাত্র একটা বিন্দুতে ছেদ করছে, তার মানে চোখ বন্ধ করে বলে দাও এটা একটা ফাংশন, কোনো সমস্যা নেই। ওকে, তার মানে আমরা বুঝে গেলাম যে এইটা অ্যাকচুয়ালি ফাংশন। একই রকম ভাবে তোমাকে আমি এখন যে কোনো ধরনের একটা গ্রাফ দিতেই পারি। আমি তোমাকে এবার দিলাম হচ্ছে কিরকম দিতে পারি, এরকম দিলাম, এরকম একটা দিলাম। এটা কিন্তু ভাই একটা পরাবৃত্তের গ্রাফ, এটা একটা পরাবৃত্তের গ্রাফ। তুমি এখন কি করলা, এবার দিলা যে বলা এটা তো ফাংশন নয়, কারণ এটা কি দুটা বিন্দু ছেদ করছে, তার মানে ফাংশন নয়। এবার তোমার একটা খুব চালাক বন্ধু আছে, খুবই চালাক, সে মনে করে এতটাই চালাক যে মনে করে সে বলে যে না ভাই বলছে যে এটা এক এক ফাংশন নয়, কিন্তু এটা আমি এক এক ফাংশন, এটা সরি এটা ফাংশন নয় কিন্তু আমি এটা ফাংশন প্রমাণ করে দেবো। কীভাবে সে প্রমাণ করতে গেছে, এবার সে বলছে ঠিক আছে যেটা একটা বিন্দুতে যেহেতু ছেদ করতে হবে, তার মানে এই যে এবার সে বলে ভাইয়া দেখেন আপনি প্রমাণ করছেন ফাংশন নয়, কিন্তু আমি প্রমাণ করে দিচ্ছি ফাংশন, দেখেন তো ভাই এখানে কটা বিন্দু ছেদ করছে। আমি বলি আরে বাবা এটাতে একটা বিন্দু ছেদ করছে, তার মানে আমি এতক্ষণ ধরে যা পড়েছি তাকে ভুল পড়াইছি। এটা হলো কথা, যে আমি এতক্ষণ ধরে যা পড়লাম তাকে ভুল না ভাইয়া। আমি তোমাদের বৃত্তের ক্লাসে কিন্তু বুঝিয়ে দিয়েছিলাম যে অ্যাকচুয়ালি এই যে এখানে যদি তুমি ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা টেনেছো, এটা কিন্তু কখনো তোমার ছেদক নয়, এটা হচ্ছে স্পর্শক, স্পর্শক রেখা বলতে পারো, কারণ এটা কি বলতো এই পরাবৃত্তটাকে টাচ করে গেছে। বাট আমি তোমাকে বলছিলাম যে অবশ্যই ওয়াই অক্ষের সমান্তরাল যে রেখাটা টানবো, এটা এখানে বলা নাই, বাট আমি যে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা টানবো সেটা অবশ্যই অবশ্যই ওই গ্রাফটাকে ছেদ করে যেতে হবে। তো গ্রাফটাকে যদি ছেদ করে যেতে হয় তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই তুমি এটা এখানে দিবা, নাকি তুমি এটা এখানে দিবা, নাকি এখানে দিবা, নাকি এখানে দিবা, তোমার উপর ডিপেন্ড করবে। কিন্তু তুমি ভুলো এই জায়গাতে তোমার সে চালাক বন্ধুর মতো তুমি এখানে দিতে পারবে না, অর্থাৎ স্পর্শক রেখা টানতে পারবে না, তোমাকে অবশ্যই ছেদক রেখা টানতে হবে। তার মানে আমাদের ছেদক রেখা টানলে আমরা কিন্তু অবশ্যই পাচ্ছি কি বলতো এই গ্রাফটা হচ্ছে ফাংশন নয়। এখন তোমাকে আমি কিন্তু আরো কঠিন কিছু গ্রাফ দিতেই পারি। আমি তোমাকে এরকম একটা গ্রাফ দিতে পারি যে অধিবৃত্তের একটা গ্রাফ দিলাম। তো এখানে যেহেতু দুটো অংশ আছে তো অনেকে ভয় পেয়ে যায় যে এভাবে কোন দিক বরাবর টান দিব, অবশ্যই ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, যেহেতু দুটা বিন্দু ছেদ করছে তার মানে কি নয় ফাংশন নয়। সো আমি আশা রাখতে পারি যে তোমাকে এরকম টাইপের এখন যে কোনো ধরনের ফাংশন হোক না কেন তুমি কিন্তু অবশ্যই বলতে পারবে যে কোনটা ফাংশন আর কোনটা ফাংশন নয়। ওকে, এবার আমরা চলে আসবো হচ্ছে এক এক ফাংশন চেনার উপায় বা এক এক ফাংশন নয় এটা চেনার উপায়। আগে আমি বলে দিচ্ছি যে এক এক ফাংশনটা তখনই আসবে, এটার পূর্ব শর্ত হচ্ছে যে এটাই কি হতে হবে ফাংশন হতে হবে। অর্থাৎ এক এক ফাংশন বা এক এক ফাংশন নয় আমরা গ্রাফ দেখে তখনই বিবেচনা করব যখন ওই গ্রাফটা ফাংশন হবে, তারপরে আমরা চিন্তা করবো এটা এক এক নাকি এক এক নয়। ওকে, বুঝলাম ভাইয়া। তো এখানে আমি যাহা বলেছি এখানে আমি তাহাই বলেছি। এখানে আমি বলেছি হচ্ছে এক্স অক্ষ, আর এখানে কি বলছিলাম বলতো ওয়াই অক্ষ, আর এক বাকিটা সবই সেম, আর কোনো পার্থক্য নাই, খালি ওয়াই অক্ষ এটা হলো এক্স অক্ষ। ঠিক আছে, বুঝতে পারছি। তো এখন কি করা যায়, এখন আমি তোমাকে একটা অর্ধবৃত্ত দিলাম, এখন এই অর্ধবৃত্ত দিয়ে বললাম বলো এটা বৈশিষ্ট্য কি। তো প্রথমেই তুমি চিন্তা করলে আচ্ছা ঠিক আছে যেহেতু বৈশিষ্ট্য বলছে আগে আমি একটু চেক করে দেখি এক এক নাকি এক এক নয়। তো আমি বৈশিষ্ট্যটা পরে বলতেছি, আগে আমি দেখবো এটা এক এক নাকি এক এক নয়। তো আমি চোখ বন্ধ করে কি করলাম যে ভাইয়া যা বলেছে তাই করব, স্পর্শক রেখা টানবো না ছেদক রেখা টানবো, টানলাম। এবার দেখলাম যে আচ্ছা এটা তো কালো গ্রাফটাকে দুটা বিন্দু ছেদ করেছে, তার মানে এটা কি নয়, এটা হচ্ছে এক এক ফাংশন নয়। তার মানে ভাইয়া এটা এক এক ফাংশন নয়। গুড, একদম পারফেক্ট অ্যান্সার যে এটা হচ্ছে এক এক ফাংশন নয়। কারণ কেন এক এক ফাংশন নয় এটা তোমরা নিজেরা প্রমাণ করে দিতে পারবে। কারণ মনে রাখো ভাইরা এখানে কিন্তু ওয়াই এর ভ্যালু একটাই, বাট এখানে এক্স এর মান একাধিক। ভাই বুঝলাম না। ওকে, তুমি চিন্তা করে দেখো যে আমার এই যে স্থানাঙ্কটা আছে আর এখানকার যে স্থানাঙ্কটা আছে এই জায়গাতে অ্যাকচুয়ালি কার মানটা সেম। তুমি বলো ভাই এখানে কার মানটা সেম বুঝবো কেমনে, তুমি দেখো এখানে কোন মানে তোমার যে উপর বরাবর অর্থাৎ তোমার এখানে যে ওয়াই অক্ষ বরাবর অর্থাৎ তোমার এক্স অক্ষর সমান্তরাল তুমি যখন রেখা টানো তখন তুমি দেখো এখানে যে ওয়াই এর মানটা প্রত্যেকটা বিন্দুতেই কিন্তু সেম, আর এক্স এর মানটা প্রত্যেকটা বিন্দুতে কিন্তু ভিন্ন ভিন্ন। তার মানে আমি বলতে পারি যে এই হাইটটা যদি আমার 2 হয় তাহলে আমার এটা হচ্ছে 2, এটা হচ্ছে কি বলতো 2। ঠিক আছে, আমি বলতেই পারি 2, এটাও 2। তাহলে আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে ভাই এটা হচ্ছে তোমার 3, এক্স এর মান ইচ্ছা মতো বলেছি 3, তাহলে ভাই এটা তুমি বলো ভাই এটা -3। তার মানে আমি এখন ব্যাপারটা এইভাবে বলতেই পারি যে আমার এক্স এর মানগুলো হচ্ছে কত বলতে বলতো -3 আর 2, -3 আর 3, তুমি এখানে যে কোনো মান নিতে পারো, আর ওয়াই এর মান কত 2। এবার তুমি দেখলা যাদের ঠিক তাই তো যে এক্স এর একাধিক মানের জন্য ওয়াই এর একটা মান পাওয়া গেছে, তার মানে এটা অবশ্যই এক এক ফাংশন নয়, কারণ আমরা শিখে এসেছি। গুড, তার মানে আমরা কিন্তু এখন যে কোনো ফাংশন দেখে বলতে পারবো যে কোনটা এক এক ফাংশন কোনটা এক এক ফাংশন নয়, আবার কোনটা ফাংশন
আর কোনটা ফাংশন নয়। আমি ক্লাসে মাঝে মধ্যে এরকম একটা গ্রাফ দিয়ে বলি, এতটুকু প্রশ্ন করি, ভুল প্রশ্ন, এটা এক এক নাকি এক এক নয়। ক্লাসের মধ্যে সবাই শিখে ফেলছে যে এক এক ফাংশন চেনার উপায় হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা টানবো, একটাতে ছেদ করলে এক এক আর একাধিক ছেদ করলে এক এক নয়। সবাই খুব দ্রুত বলে দেয় একসাথে, ভাইয়া এটা হচ্ছে এক এক ফাংশন। আমি বলি কেমনে রে? বলে আরে ভাই এই তো একটা বিন্দু ছেদ করছে। আমি বলি ভেরি গুড, সবার অ্যান্সার সঠিক। ক্লাসের 2 থেকে 1 জন বা 1 থেকে 2 জন এরকমের সংখ্যাটা হবে, তারা বলে যে ভাই আপনি যে গ্রাফটা আর্ট করছেন এটা তো ফাংশনে না, এটা আবার এক এক হয় কেমনে? তখন বাকিরা চিন্তা করে যে আসলে তো এটা তো ফাংশনে না, তাহলে আমরা কি ভুল বললাম? হ্যাঁ ভাই তোমরা ভুল বলেছো, কারণ আমি কিন্তু বলেছি যে এক এক ফাংশনটা আসার পূর্ব শর্ত হচ্ছে এটাকে ফাংশন হতে হবে। তুমি একটু চিন্তা করে দেখো যে আমি যখন তোমাকে বলছি যে এটা অ্যাকচুয়ালি এক এক নাকি এক এক নয়, তো অ্যাকচুয়ালি আমি কিন্তু এটা ফাংশনই তোমাকে দিই না, তাহলে এটা এক এক হয় কেমনে? তুমি একটু চিন্তা করে দেখো যে আমি যদি তোমাকে বলি যে ভাই বলো তো এই ফাংশনের বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্য, তখন তুমি অবশ্যই আগে দেখবা বৈশিষ্ট্যের মধ্যে মাথায় রাখবা আগে তোমাকে চেক করতে পারে ফাংশন কিনা, পরেরটা পরে ফাংশন কিনা। তুমি দেখলা যে একাধিক বিন্দু ছেদ করে, তার মানে ফাংশন নয়, তার মানে এটা এখানে এসে এর বৈশিষ্ট্য একটাই যে ফাংশন নয়, এর আর কোনো বৈশিষ্ট্য নাই। তোমরা কেন ভাই আমি তো এটা বলতে পারি না যে এক এক নয়? না ভাই এটা বলা যাবে না, ফাংশন নয় মানে এটা ওখানেই খতম। আর যদি এটা ফাংশন হতো তাহলে আমি পরে আবার চেক করতাম যে এটা এক এক নাকি এক এক নয়, তার মানে এটার বৈশিষ্ট্য হচ্ছে জাস্ট ফাংশন নয়। তাহলে আমি এরকম তোমাকে আরেকটা এক্সাম্পল দিতে পারি। এক্সাম্পলটা ঠিক এরকম তোমাকে আমি দিলাম যে এই একটা দিলাম, দিয়ে বললাম ভাই বলতো এই গ্রাফটার বৈশিষ্ট্য কি? তখন তুমি বলবা আগে চেক করবা এটা ফাংশন নাকি ফাংশন নয়। এবার তুমি চেক করতেছো কোন কালার দিয়ে, কালার দিয়ে বলো হ্যাঁ ভাই এটা একটা বিন্দু ছেদ করেছে, আমার এটা ফাংশন। এখন যেহেতু এটা ফাংশন, এরপর তুমি পরে ধাপে যাও এটা এক এক নাকি এক এক নয়। এবার তুমি কি করলাম যে এক্স অক্ষের সমান্তরাল রেখা টানলাম, দেখা গেল যে গ্রাফটাকে 2টা বিন্দু ছেদ করছে, তার মানে এটা হলো এক এক নয়। তার মানে এই গ্রাফটার বৈশিষ্ট্য হচ্ছে ফাংশন কিন্তু এক এক নয়, এক এক নয়। তো আমি আশা রাখতে পারি যে এখন তোমরা যে কোনো গ্রাফ থেকে বলে দিতে পারবা যে ওই গ্রাফটার অ্যাকচুয়ালি বৈশিষ্ট্য কি, আর বৈশিষ্ট্যটা বের করার জন্য প্রথমে চেক করবা যে সেটা ফাংশন নাকি ফাংশন নয়। আমরা ফাংশন চ্যাপ্টারটি একদম সর্বশেষ টাইপে চলে এসেছি, আর এই সর্বশেষ টাইপে আমরা বেশ কিছু ফাংশন নিয়ে আলোচনা করব। তো প্রথম ফাংশন হচ্ছে আমাদের যুগ্ম ফাংশন, আর এ পাশে হচ্ছে আমাদের অযুগ্ম ফাংশন। তো যুগ্ম ফাংশন আমরা ফরম্যাটটা আগে একটু দেখে নিব যে এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে এফ অফ মাইনাস এক্স। কি বুঝাইলো ভাইয়া? বোঝার দরকার নেই, পরে বুঝাবো। এ পাশে আবার অযুগ্ম ফাংশন মানে এফ অফ মাইনাস এক্স, এই পাশে আবার মাইনাস এফ অফ এক্স। জিনিসটা কি? জিনিসটা বোঝার দরকার নেই, আমরা যাকে ফর্মেটগুলো একটু জেনে রাখবো যে এরকম ফর্মে যদি কখনো কিছু আসে তাহলে বলবো তাকে যুগ্ম ফাংশন, আর এরকম টাইপের কোনো কিছু দেখতে তাকে বলবো হচ্ছে অযুগ্ম ফাংশন। এখন পরীক্ষাতে অ্যাকচুয়ালি তোমার আসবে কিভাবে, চলো সেটা একটু আমরা দেখে নিই। তোমাকে বললো যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু হচ্ছে তোমার আর কজ এক্স, এটা হলে বা ফাংশনটি তোমাকে বলো যে এটি কি ধরনের ফাংশন, কি ধরনের ফাংশন। ওকে, তোমাকে তাহলে এটা দিয়ে বলে এটা কি ধরনের ফাংশন অ্যাকচুয়ালি। এখন তুমি কিভাবে বুঝবে যে এটা আবার কি ধরনের ফাংশন, মানে এটা আবার কি ধরনের প্রশ্ন? তো যাই হোক, এটা আমরা অ্যাকচুয়ালি করতে পারবো। তো আমি তোমাকে একটু সহজ দিয়ে দিচ্ছি, এটা আমি তোমাকে একটু কঠিন দিব। সেটা হচ্ছে যে কজ এক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ার, এরকম একটা ফাংশন দিলাম, দিয়ে বললাম যে এটি কি ধরনের ফাংশন। এবার তুমি খুব চিন্তা করতে পারবে এটা আবার কি ধরনের ফাংশন, মানে চলো একটু দেখি কি করা যায়। তোমাকে দেওয়া আছে হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে তোমাকে কজ এক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ার, এরকম কিছু একটা দেওয়া আছে। তো এটা অ্যাকচুয়ালি কি ধরনের ফাংশন, যুগ্ম নাকি অযুগ্ম, এটা আমাদের কথা, যে যুগ্ম ফাংশন নাকি এটা অযুগ্ম ফাংশন। মনে রাখো ভাইরা যে এইটা যুগ্ম ফাংশন নাকি অযুগ্ম ফাংশন এটা বের করার জন্য বা এটাকে আমরা টেস্ট করার জন্য আমরা সব সময়ের জন্য এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাবো। কার জায়গায় মাইনাস এক্স বসাবো? এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাবো। অর্থাৎ ফাংশনটা যুগ্ম নাকি অযুগ্ম আমরা এটা নির্ণয় করবো কিভাবে? এক্স এর জায়গায় চোখ বন্ধ করে মাইনাস এক্স বসিয়ে দেবো। ওকে, দেখি চোখ বন্ধ করে যদি মাইনাস এক্স বসা যদি কোনো লাভ হয়। এক্স এর জায়গায় মাইনাস এক্স, ফাংশন অফ মাইনাস এক্স ইকুয়াল টু কজ অফ মাইনাস এক্স প্লাস মাইনাস এক্স হোল স্কোয়ার। ওকে, পরবর্তী লাইনে তুমি জানো যে কজের ভিতরে মাইনাস থাকলে এটা প্লাস হয়ে যায়, তার মানে কজ এক্স মানে কজ এক্স প্লাস মাইনাস এক্স স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার। আরে বাবা এটা তো এখানে আসলে এখন কি করা যায়? এবার তুমি একটু চিন্তা করে দেখো, এই যে cos x প্লাস এক্স স্কোয়ার এটা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? এটা বলতে অ্যাকচুয়ালি প্রশ্নে দেওয়া ছিল ফাংশন অফ এক্স, তার মানে এটা মানে আমি লিখতে পারি হচ্ছে এফ অফ এক্স। এবার তুমি একটু চিন্তা করো ভাইয়া, এই যে এই জিনিসটা এটা দেখতে তোমার কি মনে হচ্ছে? এটা অ্যাকচুয়ালি কার ফরম্যাট?
ভাই এটা হচ্ছে আমার যুগ্ম ফাংশন ফরম্যাট। তার মানে ভাইয়া এটা হচ্ছে একটা যুগ্ম ফাংশন। তো আমি তোমাকে আশা রাখি এতটুকু বুঝাতে পেরেছি যে তোমাকে এখন যে কোনো ধরনের ফাংশন দিয়ে যদি বলে এটা কী ধরনের ফাংশন, নাকি যুগ্ম নাকি অযুগ্ম, তখন তুমি অবশ্যই টেস্ট করবে হচ্ছে যে এক্স এর স্থলে মাইনাস এক্স বসাবে। তো এরকম তুমি হাজার হাজার কোটি কোটি এক্সাম্পল তুমি এখানে বাছাই করতে পারবা, কোনো সমস্যা নেই, নিজে নিজে বাছাই করতে পারবা। ওকে, এবার তোমাকে অযুগ্ম ফাংশন নিয়ে বলবে। তো আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে দিলাম এভাবে যে ফাংশন অফ এক্স ইকুয়াল তোমাকে দেওয়া আছে হচ্ছে, ধরে নাও যে কি দেওয়া আছে, তোমাকে দেওয়া আছে হচ্ছে সাইন এক্স মাইনাস প্লাস হচ্ছে এক্স কিউব, এটা তোমাকে দেওয়া আছে দিয়ে বলে এটা কী ধরনের ফাংশন। এখন তুমি টেস্ট করবা কীভাবে, আমি বারবার বলেছি টেস্ট করবা হচ্ছে মাইনাস এক্স দিয়ে, ঠিক আছে, পাশে নোট করে লিখবা টেস্ট করতে হবে মাইনাস এক্স দিয়ে। ওকে, তাহলে এখন আবারও মাইনাস এক্স বসিয়ে দিলাম, সাইন মাইনাস এক্স প্লাস মাইনাস এক্স হোল কিউব। এবার দেখা গেল যে মাইনাস সাইন এক্স মাইনাস এক্স তারপর কিউব, পাওয়ার বিজয় তাহলে ভাই মাইনাস চলে আসে, মাইনাস লিখে ফেললাম। এবার কি করব, এবার আমরা অবশ্যই একটা মাইনাস কমন নিয়ে নেব, নিয়ে নিলাম কমন। এখন কি করব আমি তো যাই না। তারপর তুমি দেখবা যে তোমার প্রশ্নের মধ্যে বলা আছে সাইন এক্স প্লাস এক্স কিউব, এটা মানে কি, এটা মানে হচ্ছে এফ অফ এক্স, লিখে ফেলো মাইনাস এফ অফ এক্স। এবার তুমি একটু চিন্তা করে দেখো যে অ্যাকচুয়ালি তোমার কি এসেছে। তুমি দেখবা যে ভাই ফাংশন অফ মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে মাইনাস এফ অফ এক্স। তার মানে ভাই এটা তো অ্যাকচুয়ালি অযুগ্ম ফাংশনের ফর্মেট। গুড, তার মানে এটা হচ্ছে আমার একটা অযুগ্ম ফাংশন। তার মানে আমাকে যদি কখনো তারা বলে যে এটা কী ধরনের ফাংশন, তো আমি অবশ্যই এটা বের করতে পারবো এটা যুগ্ম নাকি অযুগ্ম। এখন মাঝে মধ্যে সারা তো একটু দুষ্টুমি করবে, তাই না? দুষ্টুমি না করলে তো আসলে মানে তোমাদের নাম্বার না হলে তোমরা একদম আকাশ ছোঁয়া নাম্বার পেয়ে যাবে। তাহলে কি করতে পারে দুষ্টুমি, যে তোমরা যদি একটু কম নাম্বার পাও, তখন তারা বললো ঠিক আছে আমরা একটু চালাকি করি। কি চালাকি, এক্স স্কোয়ার দিয়ে দিই, স্টোরটা দাগাবে একটা যুগ্ম নাকি অযুগ্ম, অবশ্যই দাগাবে। তো এবার তুমি কি করলা, যে ভাই তো বলছে যে মাইনাস এক্স দিয়ে টেস্ট করতে হবে, এবার তুমি মাইনাস এক্স বসালা। তো এখানে তারা চালাকি করে পাওয়ার স্কোয়ার করে দিচ্ছে। ওকে, স্কোয়ার করে দেওয়ার কারণে এখানে কি আসবে, প্লাস চলে আসবে। এবার তুমি না পারবা এখানে মাইনাস কমন নিতে, না পারবা এখানে কিছু করতে, কারণ মাইনাস কমন নিয়েও কোনো লাভ নেই, আবার এভাবে রেখে দিয়েও কোনো লাভ নেই, কারণ তুমি এটা কোনোভাবে এই জায়গা থেকে তোমার প্রশ্ন দেওয়া ফাংশনটাতে তুমি ফেরত যেতে পারবে না। তার মানে যেহেতু তুমি প্রশ্ন দেওয়া ফাংশনে ফেরত যেতে পারতেছো না, তার মানে তুমি তো কখন এখানে এফ অফ এক্স বা কোনো কিছু লিখতেও পারতেছো না। তার মানে এটা কি হবে, যুগ্ম নাকি অযুগ্ম? অ্যাকচুয়ালি এটা কোনো ফাংশনের মধ্যে পড়বে না, যুগ্মের মধ্যে পড়বে না, আবার অযুগ্ম ফাংশনের মধ্যেও পড়বে না। সো আমাদের যদি কখনো এরকম টাইপের কোনো এক্সাম্পল দিয়েও দেয়, আমরা কিন্তু ভয় পাবো না, কারণ আমাদের যদি এই ফর্মেটগুলো মেনটেন করে চলে, তাহলে সেটাকে আমরা বলবো হয় যুগ্ম ফাংশন আর না হয় অযুগ্ম ফাংশন। আমরা আরও দুটো ফাংশনে চলে এলাম, একটা হচ্ছে আমাদের অভেদক ফাংশন আর আরেকটা হচ্ছে আমাদের ধ্রুবক ফাংশন, কারণ এগুলো দিয়ে কিন্তু এমসিকিউ চলে আসতে পারে। তো ভাইয়া অভেদক ফাংশন অ্যাকচুয়ালি কি, অভেদক ফাংশন হচ্ছে ফাংশন অফ এক্স ইকুয়াল হচ্ছে এক্স, এটাই হচ্ছে আমাদের অভেদক ফাংশনের ফর্মেট। তো আমরা ফর্মেটটা আবার একটু মনে রাখবো যদি কোনো কাজে লাগে। ওকে, তো এখন তোমাকে পরীক্ষাতে বলা হলো যে এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স, তাহলে ফাংশন অফ ওয়ান ইকুয়াল টু হোয়াট? তা তুমি কি করলা, সুন্দর করে পরবর্তী লাইনে গিয়ে বললা যে হ্যাঁ ফাংশন অফ ওয়ান ইকুয়াল হচ্ছে ওয়ান। তো কী হলো, কিছু তো হলো না। এখন কথা হচ্ছে ভাইয়েরা যে এই যে জিনিসটা আসলো ফাংশন অফ ওয়ান ইকুয়াল টু ওয়ান, আবার যদি তোমাকে এখানে পরীক্ষাতে টু বলতো, তাহলে কী হতো ভাই, ফাংশন অফ টু ইকুয়াল টু টু। তাহলে তুমি দেখো যে এখানেও টু, এখানেও টু, এখানে ওয়ান, এখানেও ওয়ান, এটা কখন সম্ভব, যখন এই ফাংশনটা এফ অফ এক্স ইকুয়াল টু এক্স হবে, তখন এটা সম্ভব। তার মানে যদি আমার এমসিকিউতে কখনো এরকম দেয় ফাংশন অফ ফাইভ ইকুয়াল টু ফাইভ, এটা দিয়ে বলে ইহা কি ধরনের ফাংশন, চোখ বন্ধ করে বলবো ইহা হচ্ছে একটা অভেদক ফাংশন, কারণ এটা হচ্ছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স, এই ফর্মেটটাকে মেনটেন করে চলতেছে। এখান থেকে আমাদের কোনো কিছু শেখারই দরকার নাই, খালি মনে রাখবা যে এই ফর্মেটটা যেই ফাংশনগুলো মেনটেন করে চলবে তাকে আমরা বলবো কি বলতো, অভেদক ফাংশন। যেমন এটা হচ্ছে একটা অভেদক ফাংশন। ওকে, এবার চলে আসি হচ্ছে এই অঙ্কটাতে। এটা হচ্ছে একটা ধ্রুবক ফাংশন। দেখো যে এর আগে ছিল এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, বাট এবার কি হয়েছে, এবার হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু সি। সি মানে কি একটা ধ্রুবক, যেখানে একটা সংখ্যা হতে পারে, প্লাস মাইনাস যা কিছু থাকতে পারে। মজার ব্যাপারটা হচ্ছে পরীক্ষাতে এরকম করে আসে ফাংশন অফ টু ইকুয়াল টু হচ্ছে থ্রি, ইহা কি ধরনের ফাংশন, ইহা কি ধরনের ফাংশন। এটা দেখার পর তো অনেকেরই মাথা নষ্ট। কেন? কারণ আরে বাবা ফাংশন অফ টু ইকুয়াল টু থ্রি, টু ইকুয়াল টু টু বলে না আমরা বলতে পারতাম ঠিক আছে এটা একটা অভেদক ফাংশন পড়তেছে, বা দিল আবার ফাংশন অফ টু ইকুয়াল টু থ্রি, এটা আবার কি ধরনের ফাংশন। তো অনেকে চিন্তা ভাবনা করবে না প্রশ্নই ভুল, প্রশ্নই ভুল, প্রশ্ন ভুল, ওটা বাদ। কিন্তু জিনিসটা বুঝতে হবে ভাই এটা প্রশ্ন ভুল নয়। কেন? কারণটা প্রশ্ন যদি কখনো তোমার এরকম দেয় যে ফাংশন অফ টু এটা হলে এফ অফ থ্রি ইকুয়াল টু কত, ঠিক আছে, অথবা তোমাকে বলে ফাংশন অফ থ্রি হলে এফ অফ টু ইকুয়াল টু হোয়াট,
এখন তো তুমি এই প্রশ্ন দেখলো বলবা আরে ভাই প্রশ্ন তো ভুল কেন, কারণ এখানে তো এক্স এর জায়গায় তো মান বসানোর মতো জায়গা না, আবার অ্যান্সার কি মনে রাখো ভাইয়া, এটার অ্যান্সারটা হচ্ছে যে ফাংশন অফ 2 ইকুয়াল টু অ্যান্সার 3, এটার অ্যান্সার হচ্ছে কত 3 হবে। আর তোমার আমাদের প্রশ্ন ভাই এটা কিভাবে 3 পাইলাম, এটা 3টা আমি ঠিক কিভাবে পেয়েছি দেখো, যে আমাকে তারা যে প্রশ্নটা দিয়েছিল সেই প্রশ্নটা কিরকম দিয়েছিল, ফাংশন অফ এক্স ইকুয়াল হচ্ছে 3, আমি বললাম 0 ইন্টু এক্স প্লাস 3, কারো কি কোনো সমস্যা আছে? সবাই বলে না ভাই কেন সমস্যা, আপনি 0 ইন্টু এক্স নিতেই পারেন, এটা আপনার পুরো ক্ষমতা আছে আপনার কাছে। ওকে, তাহলে এখন আমাকে তারা বলছে ফাংশন অফ 2 ইকুয়াল টু হোয়াট, এবার লিখবো ফাংশন অফ 2 ইকুয়াল টু হোয়াট, তাহলে কত আসবে 3 চলে আসতেছে। তার মানে তুমি একটু চিন্তা করো যে 2 বসানোর পরে জিনিসটা কত 3 আসতেছে। তার মানে যদি আমাকে তারা কখনো এখানে 2 না দিয়ে যদি আমাকে তারা এখানে বলতে 100, তাহলে আমি যদি এখানে 100 বসাতাম আমার রেজাল্টটা কত আসতো বলো তো 3 আসতো। তার মানে মনে রাখবো ভাইরা যে ধ্রুবক ফাংশনের ক্ষেত্রে তোমার এখানে অ্যাকচুয়ালি এই ভেতরে কি দিছে এটা দেখার কোনো প্রয়োজনে নাই, কেন, কারণ যেহেতু এটা ধ্রুবক ফাংশন তার মানে রেজাল্ট এটা আসতেই বাধ্য। ওকে, তার মানে আমরা জিনিসটা একদম ক্লিয়ার হয়ে গেলাম যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের কি একটা বলতো ধ্রুবক ফাংশন। তার মানে আমরা এখন থেকে আমাদের অভেদক ফাংশন এবং ধ্রুবক ফাংশন এই সংক্রান্ত যদি কখনো কোনো ম্যাথ দিয়ে থাকে তাহলে আমরা কিন্তু অবশ্যই করতে পারবো। আর যেহেতু আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা টপিক্সে আমরা বুঝেছি, তার মানে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি আর কোনো ধরনের কোনো প্রবলেম থাকবে না। আরেকটা তোমাদের বইয়ের মধ্যে তুমি দেখতে পারো যে বাইজেক্টিভ ফাংশন, তো বাইজেক্টিভ ফাংশন নিয়ে তোমরা অনেকে চিন্তাচি করতে পারো বাইজেক্টিভ ফাংশন বলে না, এটা অ্যাকচুয়ালি কিছুই না, যে ফাংশনটা একক এবং সার্বিক, আবার বলছি যে ফাংশনটা এককও হবে আবার সার্বিকও হবে, এই ধরনের ফাংশনগুলোকে আমরা বলবো কি বলতো বাইজেক্টিভ ফাংশন। তো এটা অ্যাকচুয়ালি তোমার খুব যে একটা আহামরি কঠিন কিছু তা কিন্তু না। তো আমি আশা রাখতে পারি এই ফাংশন লেকচারটিতে তোমাদের আর কারো কোনো প্রবলেম থাকবে না, কারণ আমি তোমাকে একদম টাইপ ধরে ধরে সবগুলো কিন্তু সলিউশন করে দিচ্ছি। আর আমি চেষ্টা করি যেখানে ম্যাক্সিমাম তোমাদের যে বোর্ডে আসা যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো এখানে করানো, কারণ আমি জানি যে তোমাদের বেসিক দেওয়ার পাশাপাশি যদি বোর্ডের ম্যাথগুলো যদি বেশি বেশি করে করানো যায় তাহলে তোমরা কিন্তু অনেক বেশি লাভবান হবে। আর আমি কিন্তু এই পুরো লেকচারে কিন্তু সেই কাজটি করেছি। ক্লাসটি যেহেতু শেষ, আর এই শেষ মুহূর্তে এসে আমি তোমাদেরকে একটা শর্টকাট শিখিয়ে দিচ্ছি, কারণ আমার পরবর্তীতে মনে পড়লো যে আমি কোনো একটা জায়গাতে তোমাদের কথা দিয়েছিলাম যে এইটার শর্টকাটটা আমি কোনো একটা জায়গায় শিখাবো। তো যেহেতু আমি প্রতিদিন তোমাকে নিয়ম অনুযায়ী করাচ্ছিলাম, তো তার মাঝখানে আমি শর্টকাটটা ভুলে গিয়েছিলাম যে তোমাদের করাতে হবে। তাই চলো আমরা সেই শর্টকাটটা একটু দেখে ফেলি। তোমাকে এরকম একটা ফাংশন দেওয়া থাকলো যে 2x প্লাস 3 ডিভাইড বাই হচ্ছে 4x মাইনাস হচ্ছে 5 দিয়ে বললো যে এটার এফ ইনভার্স এক্স ইকুয়াল টু হচ্ছে কত, এটার ইনভার্স ফাংশনটা শর্টকাট। আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু এটা মেইন নিয়মটা শিখে এসেছি, তো চলো এখন আমরা এটা শর্টকাটটা শিখে ফেলি। তো শর্টকাটের জন্য আমি প্রথমে লিখবো হচ্ছে কি এফ ইনভার্স এক্স, লিখে ফেললাম। ওকে, আমাদের ছোট্ট একটা জিনিস মনে রাখতে হবে যে সবসময়ের জন্য আমাদেরকে এই ফরম্যাটটা ফিক্স রাখতে হবে। ভাই কোন ফরম্যাটটা? প্রথমে হচ্ছে সহগ, তারপরে চলক, তারপর হচ্ছে ধ্রুবক, সহগ চলক ধ্রুবক। তার মানে সহগ চলক ধ্রুবক, সহগ চলক ধ্রুবক। আর এখানে কি কি চিহ্ন দেওয়া আছে দেখার কোনো দরকার নেই, কি চিহ্ন এটা দেখার কোনো দরকার নেই। এখন এই ফরম্যাটটা সাজানোর পরে মনে রাখতে হবে যে আমার প্রথমে যে সংখ্যাটা আছে আর শেষে যে সংখ্যাটা আছে এটাকে তুমি এমনে গোল্লা দাও, এইভাবে গোল্লা দিবা। আর মনে রাখবা দেখো আমি কিন্তু গোল্লাটা দিচ্ছি কিন্তু এটা চিহ্ন সহ, আর 2 এর আগে যেহেতু কোনো চিহ্ন নাই তার মানে আমি জাস্ট নর্মালি রেখে দিয়েছি। এই গোল্লা দেওয়ার পরে মনে রাখবা যে এটার উপরে আমরা এখন একটা শর্ত আরোপ করব। কি শর্ত আরোপ করব? যে এরকম কোনো কিছু দেখতে পারলে তাদের আমরা প্রথম কাজটা করব হচ্ছে চিহ্ন পরিবর্তন, কারণ চিহ্ন পরিবর্তন করতে আমরা সবাই ম্যাক্সিমাম সময় ভুলে যাই। চিহ্ন পরিবর্তন। 2 নম্বর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে জায়গা পরিবর্তন, জায়গা পরিবর্তন। তো দেখি কি করা যায়। -5 আর এখানে কি আছে 2, তার মানে এই দুটা কাজ একই সাথে করতে হবে। এই দুটা কাজ কি বলতো একই সাথে করতে হবে। তার মানে -5 উপরে চলে যাবে, 2 চলে আসবে নিচে, কেন? কারণ এটা জায়গার পরিবর্তন করবে আবার চিহ্নের পরিবর্তন করবে। তারপরে তুমি চিন্তা করো -5 একদম চিহ্ন সহ উচ্চারণ করো মুখে, -5 উপরে উঠে গেলে হবে হচ্ছে +5, চিহ্নেরও পরিবর্তন জায়গারও পরিবর্তন। আর +2 নিচে নামলে হবে -2। এবার তোমরা বলো আরে ভাই কি দরকার ছিল আপনার, এই মাইনাস তো মাইনাসের জায়গায় আছে, প্লাস তো প্লাসের জায়গায় আছে। চিন্তা এই কাজটা এই কথাটা কখনো বলবে না, কারণ যদি তোমার এখানে প্লাস চিহ্ন থাকতো তখন কি তো বলো তো যে +5 হয়ে গেলে তো -5 আর +2 নিচে নামলে তো -2, তার মানে কি তখন কি এই প্লাসকে আর তোমার এখানে প্লাস প্লাস থাকতেছে না, তখন আবার চিহ্নের পরিবর্তন হয়ে যাচ্ছে। এই জন্য কখনো তোমরা আবার এই চিহ্নের কথা বলে না ভাই মাইনাস তো মাইনাসে মিলেই গেছে, তারপর চিহ্নের পরিবর্তন কি দরকার, চিহ্নের পরিবর্তন করবে। তার মানে -5 উপরে গেলে +5, +2 নিচে নামলে কি হবে -2 হয়ে গেল। এখন ভাই কি করব? এখন আর কোনো কিছু করা লাগবে না। তাহলে ভাই কি করব? তাহলে ভাইয়া এই গোল্লার বাইরে যে যেখানে আছে তাকে সেখানে বসিয়ে দাও। ওকে, তাহলে তাকে সেখানে বসিয়ে দিই x + 3 4x
তাহলে এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। তুমি দেখো মেইন নিয়মে করে দেখো, তুমি দেখবে যে এটাই হচ্ছে তোমার অঙ্কের অ্যান্সার চলে আসছে। তো আমি তোমাকে এখান থেকে লাস্ট আরেকটা ম্যাথ করে দিচ্ছি শর্টকাট। এই ম্যাথটা করে দিলে তোমার আশা করি আর কোনো প্রবলেম থাকবে না। তো তোমার অঙ্কটা ঠিক এরকম, তোমাকে বললো যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু হচ্ছে 3 ডিভাইড বাই হচ্ছে 4x মাইনাস 5। দিয়ে তোমাকে বললো এটা এফ ইনভার্স এক্সটা নির্ণয় করো, এফ ইনভার্স এক্স নির্ণয় করো। এখন তুমি এফ ইনভার্স এক্স নির্ণয় করতে গেছো, দিয়ে দিবা তোমার মাথায় হাত। কেন মাথায় হাত? কারণটা হচ্ছে ভাইয়া যে এর আগে তো আমরা প্রথমে সহগ চলক ছিল, বাট এবার তার সহগ চলক নাই। তো কি হয়েছে? সহগ চলক নাই, তুমি সহগ চলক আকাশ থেকে নিয়ে আসো। তাহলে আকাশ থেকে এমনভাবে সহগ চলককে নিয়ে আসবা, প্রশ্নের মধ্যে তোমার দেওয়া নাই কিন্তু, হ্যাঁ এখন তোমাকে নিজ দায়িত্বে নিয়ে আসতে হবে। তাই তুমি বললা যে 0 ইন্টু এক্স। এতে কি মেইন যে তোমাকে পরীক্ষার সময় প্রশ্নে যে ফাংশন দেওয়া ছিল তার কি কোনো পরিবর্তন করছে? না ভাই, তার কোনো পরিবর্তন ঘটে নাই। গুড। তার মানে 0 ইন্টু এক্সটা আমরা ইচ্ছা করে আকাশ থেকে নিয়ে আসবো, নিয়ে আসলাম। এবার দেখো প্রথম সংখ্যায় আছে 0, পরে আছে কিন্তু -5। তাহলে -5 উপরে গেলে কত হবে? +5, আর +0 নিচে কি হবে কত? -0। এরপর কি করেন ভাইয়া? এরপরে ভাইয়া যে যেখানে আছে তাকে সেখানে বসিয়ে দাও, x + 3 4x। এখন তুমি তো চিন্তা করো ভাইয়া, এটাই তোমার অ্যান্সার কিন্তু। তো তুমি যদি আকাশ থেকে যদি 0 ইন্টু এক্সটা না নিয়ে আসতে না, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি এই এক্সটা আর পাইতে না। তো 0 ইন্টু এক্স নিয়ে আসার কারণে মেইন ফাংশনে কোনো পরিবর্তন হয় নাই, বাট শেষ পর্যন্ত তোমার একটা লাভ হয়েছে। সেটা কি বলতো? শর্টকাটে তুমি অ্যান্সারটা বলে দিতে পেরেছো। তাহলে আমি আশা রাখতে পারি যে তোমাকে যদি কখনো এরকম ভগ্নাংশ ফাংশনের ইনভার্স এমসিকিউতে দিয়ে থাকে, তুমি কিন্তু ওগুলো এক নিমিষে করে ফেলতে পারবে। কারণ আমরা শিখেছি যে সহগ চলক ধ্রুবক, সহগ চলক ধ্রুবক এই ফর্মেটে সাজিয়ে আমরা প্রথম সংখ্যা এবং লাস্ট সংখ্যা দুটাকে এরকম করে গোল্লা দিয়ে বলবো চিহ্নের পরিবর্তন, জায়গার পরিবর্তন, আর বাকি যারা থাকবে সবাইকে একসাথে বা সবাইকে ওই জায়গাতে ফিক্সড রেখে দিতে হবে। তো আশা রাখা যায় যে এরকম ইনভার্স সংক্রান্ত যে কোনো ধরনের ফাংশন পরীক্ষাতে আসলে অবশ্যই করতে পারবে।